আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মোস্তফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র 10ম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশিং। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, তুষারে রক্তের দাগ। আজ থাকলো অন্তিম পর্ব। দুগাল স্কিং ট্রেনিং সেন্টারে উপস্থিত হয়েছে সোনালী সেন এবং ধ্রুব চৌধুরী। কর্নেলও সেখানে উপস্থিত আছে। সেখানে ঘটে গেছে একজন মহিলা ইন্সট্রাক্টর ললিতা টোডমলের হত্যাকাণ্ড। সোনালী সেনের রুমে ধ্রুব, কর্নেল এবং সোনালীর মধ্যে কথাবার্তা চলছে। দ্বিতীয় আশ্চর্য হলো, তোমার 8 নম্বর রুমের কোণার দিকে মেঝে একটা ফুটো আবিষ্কার করলো 1 ইঞ্চি। ওখানে চোখ দিলে নিচের ঘরের একটা অংশ পরিষ্কার দেখা যায়, মানে বিছানাটা, এবং এই ফুটোটা খুব টাটকা, ধারালো কিছু দিয়ে করা হয়েছে। কর্নেল কর্নেল, ধ্রুব উত্তেজিত ভাবে চাপা গলায় বলে উঠল, নিচের ও ঘরে ললিতা টোডমল থাকতো। ললিতা টোডমল খুন হয়ে গেল আজ সকালে। নিশ্চয়ই সব শুনেছেন ইতিমধ্যে। কর্নেল হাত তুলে বললেন, সোনালীর সঙ্গে এই নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। খবর আমরা শের সিং এর কাছে তক্ষুনি পেয়েছিলাম। তারপর সোনালীকে নিয়ে বেরিয়ে নিচেও ঘুরে এসেছি, খোঁজ খবরও করেছি। অকুস্থলে যাইনি, কারণ আমি যেতে পারলেও আমার প্রিয় ভাগ্নিটির পক্ষে সেটা উচিত হতো না। সবে তো হাঁটাহাঁটি পা অবস্থা ওর। কর্নেল হেসে উঠলেন। সোনালী বলল, ডাইনিং হলে কি অবস্থা? খিদে পেয়েছে কিন্তু। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মামাকে বলছিলাম, খুন পেয়েই তো ওর এখন লোভে জিভ লগলগ করে উঠেছে, ঝাঁপিয়ে পড়েছে তক্ষুনি। ধ্রুব গম্ভীর স্বরে বলল, আমি জীব বিশেষ নই যে জীব লগলগ করবে। কর্নেল উঠে দাঁড়ালেন। ঝগড়াঝাটি পরে হবে কিডিস, চলো দেখি ডাইনিং হল কি বলছে। রিস্তা 2 নম্বর ক্যাম্প থেকে পুলিশ অফিসাররা এসে পড়ছেন ততক্ষণে। সঙ্গে এসেছে ছোটখাটো একটা বাহিনী। খুব ধুমধামের মধ্যে তারা তদন্ত শুরু করেছেন। দাপটের চোটে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেছে। ডাইনিং হলে বসে একে একে প্রত্যেককে ডেকে জিজ্ঞেসপত্র, জেরা ইত্যাদি চলছে। প্রথমেই অবশ্য ডাক পড়েছিল ধ্রুব চৌধুরীর, কারণ সেই ব্যাপারটা প্রথমে আবিষ্কার করে। প্রথম অফিসারটি তাকে শাসাতে শুরু করেছিলেন গোড়ার দিকে। কেন সে চেয়ার থেকে মিস টোডমলকে এমনভাবে টেনে ফেলে দিয়েছিল? এমনও তো হতে পারে যে ধ্রুব চৌধুরী ললিতার বুকে পোলটা বিধিয়ে দিয়েছে। পারিপার্শ্বিক সাক্ষ্য ও অবস্থা দৃষ্টে এ সন্দেহ খুব স্বাভাবিক এবং সঙ্গতভাবেই ওঠে, সুতরাং তাকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু সৌভাগ্যক্রমে দ্বিতীয় অফিসার মিস্টার ইউসুফ টেইম ধ্রুবকে চেনেন। ফরেন্সিক ট্রেনিং সূত্রেই এই আলাপ। একসময় ভদ্রলোক দিল্লিতে ছিলেন, তাই ধ্রুব জোর বেঁচে গেল। আপাতত বেঁচে গেল, কিন্তু একটা শর্তে। পুলিশের বিনা অনুমতিতে সে এই সেন্টার ছেড়ে যেতে পারবে না, অন্তত যতক্ষণ বা যতদিন না প্রকৃত খুনিকে পুলিশ উপযুক্ত প্রমাণ সহ আবিষ্কার করতে পারে। সোনালী সব শুনে বলল, বাহ, চমৎকার। নাক গলিয়ে যেখানে সেখানে গোয়েন্দাগিরির ফলটা এবার হাতে নাতে পেয়ে যাবে। ধ্রুব গম্ভীর হয়ে রইল। বিকেলে আবহাওয়ার প্রকৃতির খামখেয়ালিতে আজ মোটামুটি ভালোই বলতে হবে। বরফ সামান্য পড়ছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা নেই। মাঝে মাঝে ক্ষীণ পাতলা কিছু রোদ বেরিয়ে পড়ছে। ঝকঝকে সাদা তুষারের ওপর অজস্র রঙের ছটা ফুটছে। খালি চোখে তাকালে চোখের ক্ষতির সম্ভাবনা আছে। করিডোরের শেষ প্রান্তে কাচের বিশাল জানালার পাশে কর্নেল দাঁড়িয়েছিলেন। এরা কাছে গেলে ঘুরে যেন আপন মনে অস্ফুটে বলে উঠলেন, আহ, বোকা সঞ্জয় ওয়ারেকার। সোনালী বলল, সঞ্জয় ওয়ারেকারের বোকামির কি হলো মামা? দিব্যি তো সে খুন করে কেটে পড়েছে। কর্নেল বললেন, হ্যাঁ, কেটে নিশ্চয়ই পড়েছে। তবে ধ্রুব বলল, তবে কি কর্নেল? বোকা, বড্ড বোকা, কর্নেল বললেন। সোনালী বলল, হ্যাঁ মামা, ঠিকই বলেছেন।
পুলিশ তো ওর জন্য ওদিকে কার্গিল আর দিকে সোনমার্গ থেকে শ্রীনগর অবধি রেডিওতে জানিয়ে দিয়েছে পথেই ধরা পড়ে যাবে। গাড়ি ফাড়ি নিয়ে গেছে, কাজেই লুকোবার স্কোপ নেই। কর্নেল বললেন, ধ্রুব, লিফটম্যানের সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল। খুব কায়দা করে ওকে জিজ্ঞেস করলুম যে চৌধুরী সাহেব তোমাকে খবর দিতে বলেছিলেন শ্রীবাস্তবের কাছে, তা তুমি বাপু অত দেরি করলে কেন? ও বলল, ধ্রুব রুদ্ধশ্বাসে প্রশ্ন করলো, কি বললো? কর্নেল জবাব দিতে যাচ্ছিলেন, সেই সময় শের সিং দৌড়ে এলো। কর্নেল সাহেব, খুব খারাপ খবর, ভীষণ খারাপ। আর করিডোরের অন্যদিকে স্কিয়ার, লিফটম্যান আরো কিছু লোক বেরিয়ে উত্তেজিত মুখে জটলা করতে থাকলো। কর্নেল বললেন, শের সিং, সঞ্জয় ওয়ারেকার? জি সাহাব, সঞ্জয় ওয়ারেকার খুন হয়ে পড়ে আছেন গাড়ির মধ্যে। শের সিং উত্তেজিতভাবে বলল, এই মাত্র 7 মাইল দূরে টগরি থেকে ফোন এসেছে। একটু পরেই সব পুরোপুরি জানা গেল। এখান থেকে 7 মাইল দূরে টগরি নামে একটা ছোট্ট বসতি আছে। বসতির নিচ দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে, আরো নিচে জঙ্গল। রাস্তা থেকে গাড়িটা মুখ ঘুরিয়ে 10 ফুট নিচে কিছু গাছের গুঁড়িতে আটকে রয়েছে। গাছগুলো না থাকলে তলিয়ে যেত নিচে খাদে। আর সেই গাড়ির ভিতর সঞ্জয় ওয়ারেকার অবিকল সেই ললিতার মতো বুকে পোলবিদ্ধ অবস্থায় মরে পড়ে রয়েছে। এক ভেড়াওয়ালা এটা আবিষ্কার করে এবং তক্ষুনি স্থানীয় ফাঁড়িতে খবর দেয়। ফাঁড়ি থেকে সঙ্গে সঙ্গে ফোনে জানিয়ে দিয়েছে এখানে। একটা লক্ষ্য করার ব্যাপার, সঞ্জয়ের গাড়িটা 60-70 গজ পথ স্বাভাবিকভাবে যায়নি। চাকার দাগ দেখে বোঝা যায় ভীষণ যেন ধস্তাধস্তি করে এগিয়েছে। বরফ যেখানে প্রায় 1 ফুট পুরু, কিন্তু সম্ভবত সে কারণে গাড়ির গতি অমন হয়নি। সঞ্জয় নিজেই ড্রাইভ করছিল। তার সঙ্গে নির্ঘাত খুনির জোজাজুজি হয়েছিল প্রচন্ড। রাত তখন 12টা। সোনালি আজ প্রচুর ওম সমন্বিত 8 নম্বরে আরামে শুয়েছে, ধ্রুব 9 নম্বরে। কর্নেল সেই যে বিকেলে পুলিশ ভ্যানে অফিসারদের সঙ্গে টগরি চলে গেলেন সঞ্জয়ের মরা দেখতে, রাত 10:30 অবধি তাকে ফিরতে দেখা যায়নি। কি অদ্ভুত মানুষ! আর এ বয়সেও তার শরীরকে বাহাদুরি দিতে হয়। ভীষণ ঠান্ডায় বরফের মধ্যে এখনো ঘোরাঘুরি করতে যেন একটুও কষ্ট হয় না। ওপরে ও নিচে করিডোরে কড়া পুলিশ পাহারা আছে। সদর দরজাতেও রয়েছে। বিনা হুকুমে কারো বেরোবার সাধ্য নেই। আর বেরোবেই বা কোথায়? গত রাতে জুতোর খটাখট আর হইচইতে ঘুমানো কঠিন ছিল। আজ সব নিঝুম, কিন্তু ধ্রুব অস্থির। তাকে একবার বেরোতেই হবে। করিডোর দিয়ে যাওয়া অসম্ভব। আলো আর পুলিশ আছে। সে দাঁত কামড়ে ধরে ভাবছিল। সেই পাহাড়ের চূড়োটা তাকে তীব্রভাবে আকর্ষণ করেছে। খাটের তলা থেকে বরফের পাহাড়ে চড়ার জন্য বিশেষভাবে তৈরি জুতো বের করল সে। টাইট একটা চামড়ার পোশাক পরে নিল। পা থেকে মাথা অবধি সুরক্ষিত করে একটা ছোট টর্চও নিল। তারপর জানালার কাছে গেল। গরাদবিহীন জানালা সাবধানে খুলে ফেলতেই তীব্র ঠান্ডা এক ঝলক খাওয়া বরফের গুঁড়ি শুদ্ধ তার গায়ে মুখে এসে ধাক্কা দিল। কিন্তু ধ্রুবর মাথায় যখন ঝোঁক চাপে তখন কিছুই গ্রাহ্য করে না। এ তার চরিত্রগত ব্যাপার। এর জন্য অনেকবার তাকে বিপদে পড়তে হয়েছে। ভাগ্যের জোরে এবং কিছুটা বুদ্ধি চাতুর্যেও বেঁচে গেছে। জানলার 1 মিটার দূরে একটা পাইপ আছে দেখছিল। নিঃশব্দে সে জানলা গলিয়ে সেই পাইপটা ধরল। তারপর জানলার কপাট দুটো বাইরে থেকে ঠেলে বন্ধ করে দিল। পাইপ বেয়ে অদ্ভুত দক্ষতায় নিচে নামল। এটা বাড়ির পিছন দিক। অজস্র পাতাঝরা গাছের জঙ্গল আছে। সেই জঙ্গল পেরিয়ে অনেক কষ্টে পাহাড়টার পশ্চিম সীমানায় পৌঁছালো। এদিকে পাহাড়টা খাঁজ কাটা। বড় বড় পাথরের উপর বরফ জমে রয়েছে। উঠতে অসুবিধা হলো না, কিন্তু এবার সামনে বিপদ। পাহাড়টা পূর্ব পশ্চিমে লম্বা। এখান থেকে তাকে পূর্বে এগোতে হবে। একটু গেলেই লিফটের কাছে পৌঁছতে পারবে, কিন্তু ডাইনে অর্থাৎ দক্ষিণ দিকে সামান্য তফাতে স্কিয়ার গার্ডদের সেই গুমটি ঘরে গুলাব সিং এর সেন্ট্রিরা বন্দুক তাক করে আছে। একটা ভরসার কথা যে অন্ধকার আছে, তবে বরফের রাজ্যে অন্ধকার অনেকটা রং হারিয়ে স্বচ্ছ হয়ে ওঠে। হামাগুড়ি দিয়ে এগোলো ধ্রুব। লিফটের চাকার কেন্দ্রটা পাহাড়ের উত্তরে ঢালু গায়ে রয়েছে। ধ্রুব যখন মাথা তুলল দেখল আবছাভাবে একটা চেয়ার ঝুলে আছে শূন্যে। সে এবার বুকে হেঁটে বাঁদিকে ঢালু গায়ে নামতে থাকলো। কিছুটা নেমেই সোজা হয়ে বসলো। আর কোনো ভয় নেই।
সেন্ট্রিরা পাহাড়ের ওপারে। সামনে কিছু দূরে হোটেল ও ট্রেনিং সেন্টারের আলো দেখা যাচ্ছে। সে নির্ভয়ে টর্চ জ্বালল। কি সর্বনাশ! ব্যাটারি ফুরিয়ে গেছে নাকি? মাত্র কয়েক বর্গফুট পরিধিতে ক্ষীণ লালচে ছটা পড়ল। নতুন ব্যাটারি ভরে আনা উচিত ছিল। সে কুঁজো হয়ে হুইল চেয়ার চলার পথ বরাবর ওই সামান্য আলোর সাহায্যে খুঁজতে আরম্ভ করলো। কিন্তু ক্রমশ ঠান্ডায় তার শরীর জমে যাচ্ছে। পোশাক বরফ গুঁড়িতে ভারী হয়ে উঠছে। বারবার বিশ্রাম নিতে হচ্ছে তাকে। বরফ ঝেড়ে ফেলতে হচ্ছে। খোলা মুখটা নির্ঘাত নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দাঁত ঠক ঠক করে কাঁপছে। বারবার এই 250-300 ফুট পাহাড়ি ঢাল বেয়ে ওঠানামা করা তার পক্ষে অসম্ভব। তাছাড়া যে জিনিসটা খুঁজতে বেরিয়েছে তা সারাদিনের বরফে নিশ্চয়ই তলিয়ে গেছে কোথাও। এবার তার মনে হলো, কি কাজে লাগবে ওই ছোট্ট জিনিসটা? নিজের বোকামিতে নিজের উপর রাগ হলো তার। এই হঠকারী অভিযানের কোনো মানে হয় না। এই জিনিসটা থেকে সে সত্যি কি কোনো সূত্র পাবে আশা করেছিল? কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে এবার পালাক্রমে ডাইনে আর বাঁয়ে খুঁজতে থাকলো। নিছক চোখ বুলিয়ে নয়, বরফ আঁকড়ে বরফ সরিয়ে আবিষ্কার করতে চাইল জিনিসটা। আবার দাঁড়ালো। উড়ন্ত গতিশীল চেয়ার থেকে কোনো জিনিস পড়লে সে জিনিসটা খুব ভারী ছিল না। কতদূর ছিটকে পড়তে পারে? পা বাড়ালো আবার। বরফের ওপর এক টুকরো রবারের মতো কালো কি পড়ে রয়েছে। ঝাঁপিয়ে পড়ল সে। হ্যাঁ, এটা সেই জিনিসটার একটা অংশ। তাহলে কাছাকাছি কোথাও নিশ্চয়ই আছে। চারপাশে দ্রুত হাতড়ে এবং বরফ সরিয়ে সে ক্লান্ত হয়ে পড়ল। ফের বিশ্রাম নিয়ে আবার বরফ সরাতেই একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল। অমনি হামাগুড়ি দিয়ে বসল ধ্রুব। আলো নেভালো তক্ষুনি, কিন্তু আর তেমন সন্দেহজনক কোনো শব্দ নেই। পূব দিকে কিছু তফাতে পাইনের জঙ্গলে ঝোড়ো হাওয়া উঠেছে সদ্য। গাছ থেকে বরফ পড়ার শব্দেই হয়তো ঠেকে গেছে সেই শব্দটা। কিন্তু আর এখানে থাকা অসম্ভব। ঠান্ডায় আড়ষ্ট হয়ে গেছে সারা শরীর। হিহি কাঁপুনি শুরু হয়েছে। মুড়িয়া হয়ে আরেকবার শেষ চেষ্টার মতো হাত বাড়িয়ে বরফ সরাতেই সে লাফিয়ে উঠল। ইউরেকা! পাওয়া গেছে! পাওয়া যেতই! সে তুলে ধরল জিনিসটা। একটা জুতোর চেয়ে কিছু বড়। স্কি পোলের ডগায় লাগানো থাকে যা, সেই বাস্কেট। এটাই স্কি পোল থেকে খুনি খুলে পোলটা বিধিয়ে দিয়েছিল ললিতার বুকে। বাস্কেটটা ধরে পর মুহূর্তে নিরাশ হলো ধ্রুব। পাওয়া তো গেল, কিন্তু কি কাজ হবে এ দিয়ে তা তো জানা নেই। ফ্যাট! মিছিমিছি এর জন্য এত প্রচন্ড কষ্ট করার কোনো মানে হয় না। টর্চ নিভিয়ে ফেলল সে। আচমকা তার বাস্কেট ধরা হাতের ওপর হাতুড়ির মতো কি পড়ল। যন্ত্রণায় অস্ফুট চেঁচিয়ে উঠল সে। পরক্ষণে ফের তাকে কে ধাক্কা মারল। বাস্কেটটা ছিটকে পড়েছিল। ধ্রুব মুহূর্তে ব্যাপারটা টের পেয়ে গেল। সে সামনে ঝাঁপিয়ে পড়ল এবং কার সঙ্গে অনিবার্যভাবে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। লোকটা তার চেয়ে শক্তিমান, সন্দেহ নেই। প্রচন্ড ধাক্কায় তাকে ছিটকে ফেলে দিতেই ধ্রুব গড়িয়ে খানিকটা নিচে পড়ে গেল। উঠে ঝোঁক সামলে সে ওপরে তাকালো। কিছু দেখা যায় না। আবছা শব্দ হচ্ছে বরফের উপর দৌড়ে যাওয়ার। টর্চটা কোথায় পড়ে আছে কে জানে। রাগে ক্ষোভে ধ্রুব মরিয়া হয়ে শব্দ লক্ষ্য করে দৌড়তে চেষ্টা করলো। শব্দটা পূর্ব দিকে। তাহলে আততায়ী জঙ্গলের দিকে পালাচ্ছে। একটু সমতল জায়গায় পৌঁছানো মাত্র ধ্রুব যেই দৌড়াতে গেছে অমনি কার গায়ের ওপর পড়ল। সে তক্ষুনি তাকে দুহাতে জাপটে ধরল। লোকটা বরফে পড়ে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল দু পায়ের সাহায্যে। ধ্রুব তার একটা পা দুমড়ে দিতেই সে বলে উঠল, ধ্রুব ধ্রুব, করছো কি? কর্নেল! ধ্রুব বিস্ময়ে হতবাক। কর্নেল উঠে দাঁড়িয়ে পোশাক থেকে বরফ ঝেড়ে চাপা গলায় বললেন, বাস্কেটটা পেয়েছো? পেয়েছিলাম, বেহাত হয়ে গেল। সে কি? হ্যাঁ, আমার একটা হাত জখম করে দিয়েছে মনে হচ্ছে। চলো ফিরে যাক। দুজনে ঢালু বেয়ে আস্তে আস্তে নামতে থাকলো। এক জায়গায় দাঁড়িয়ে কর্নেল বললেন, পথ ভুল হয়ে যাচ্ছে। দাঁড়াও, এখানে একটা ভালো রাস্তা আছে। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে। পাহাড়ের এদিকটা আস্তে আস্তে নেমে গেছে, চলতে অসুবিধা হবে না। ধ্রুব বলল, আপনি টর্চ আনেননি? কর্নেল বললেন, মাই গুডনেস, টর্চটা তোমার সঙ্গে ধস্তাধস্তির সময় পড়ে গেছে। যাকে আর দেরি করা ঠিক হবে না। ট্রেনিং সেন্টারের কাছাকাছি এসে ধ্রুব বলল, কিন্তু এবার ঢুকবেন কি করে? তুমি কি জানালা গলিয়ে পাইপ বেয়ে নেমেছিলে? আগে হ্যাঁ, আপনি?
আমিও তাই, তবে আমার ঘর তো নিচে, তাহলে সেইভাবেই ঘরে পৌঁছাতে হবে। ধ্রুব একটু হাসল। বাস্কেটটা পেলে ভালো হতো, ওর তলায় নাম্বার লেখা থাকে, ওই নাম্বারে স্কি পোল কার নামে ইস্যু হয়েছে খাতাপত্র থেকে জানা যেত। তাছাড়া দুটি স্কি পোলে একই নাম্বার এঁটে একজন স্কিয়ারকে দেওয়া হয়। এই একই নাম্বার তার একজোড়া স্কি বুট আর একজোড়া স্কিতেও থাকে। তুমি তো একজন স্কিয়ার, তোমার নাম্বার কত? ধ্রুব বলল, 12। তোমার স্কি বুট স্কি পোল প্রত্যেকটার গায়ে 12 খোদাই করা আছে, দেখনি? দেখেছি। আচ্ছা কর্নেল, আপনি তো সঞ্জয়ের লাশ দেখতে গিয়েছিলেন, ওর বুকেও তো স্কি পোল বিধিয়ে খুন করা হয়েছে, ওটার বাস্কেট পাননি? খুব খোঁজা হয়েছে, পাইনি। পুলিশ অবশ্য এখনো এই ব্যাপারটা ভাবেনি, আমি ওদের তাক লাগাতে চাই তাই কিছু বলিনি। তাহলে খুনি ওটা সামলেছিল, এটার বেলায় পারেনি। তুমি ভীষণ কাঁপছো, চুপ করো। পরদিন সকালে দেখা গেল আবহাওয়া প্রচন্ডভাবে আয়ত্তের বাইরে চলেছে। এই মারাত্মক তুষার ঝড়ে বাইরে যাবার সাধ্য কারো নেই, এমনকি লন পেরিয়ে গ্যারেজ বা স্টোর রুমে যাওয়াটাও বেশ বিপজ্জনক। উত্তাপ 0 পয়েন্টের নিচে 10 ডিগ্রি নেমে গেছে। ঘন তুষারে ছেয়ে আছে সবকিছু। পুলিশ অফিসার ইউসুফ তেং কাশ্মীরি মুসলমান, কর্নেলের সঙ্গে তার খুব জমে গেছে। শের সিং এ খবর জানালো ধ্রুবকে। শের সিং কর্নেলের অনুগত, কাজেই আগের রাতে সেই নির্বিকার ভাবটা আর তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছিল না। বরং এমন ভাব দেখাচ্ছে যেন সোনালি আর ধ্রুব কর্নেলের দুটি স্নেহধন্য আত্মীয়ের সেবা করতে পারলে তার জীবন ধন্য হবে। শের সিং যেচে দুটো ব্রেকফাস্ট বয়ে আনলো নিচে থেকে, ডিম, ভেজিটেবল রোল, 2 পট কফি। ধ্রুবর ডান হাতে ব্যথা, শরীরও প্রায় ধরাশায়ী গত রাতের যুদ্ধে। সে কোনো ক্রমে বাথরুম থেকে ফিরে শুয়েছিল। সোনালি তার খাটের সামনে চেয়ারে বসে কফি টেবিলে ব্রেকফাস্ট সাজালো, কিছু আপেলও কাটলো নিজেদের স্টক থেকে। শের সিংকে ধ্রুব অপেক্ষা করতে বলেছে, তাই সে সোজা অ্যাটেনশন দাঁড়িয়ে আছে। ধ্রুব বলল, তাহলে কর্নেলের ঘরে পুলিশ অফিসারকে দেখে এলে শের সিং? কিন্তু তোমাদের গুলাব সিং কি করছেন? শের সিং হাসল। গুলাব সিং মনমরা হয়ে বসে আছেন ডাইনিং হলে। মনমরা কেন? ওয়েদার খারাপ হয়ে গেল, হয়তো তাই। লাশ দুটো এতক্ষণ নিশ্চয়ই শ্রীনগর পৌঁছে গেছে, তাই না শের সিং? হ্যাঁ, রাতেই পৌঁছে যাওয়ার কথা। এদিকে ওয়েদার খারাপ হয়ে গেল, ওখান থেকে আরো পুলিশ অফিসার আসবেন, তদন্ত খুব জব্বর হবে। যতক্ষণ না ফয়সালা হয় ততক্ষণ তো গুলাব সিং এর ছুটি নেই। শের সিং হাসতে লাগলো। আচ্ছা শের সিং, তুমি কোম্পানিতে কতদিন আছো? জি 3 বছর হবে প্রায়। দুগাল সাহেবের একটা ফার্ম আছে দিল্লিতে, আমি সেখানেই কাজ করতাম। স্কি ট্রেনিং সেন্টার খোলার গোড়া থেকেই আমি আছি। শ্রীবাস্তব কি এবছর নতুন? না স্যার, শ্রীবাস্তবজিও গোড়া থেকে আছেন। মিস ললিতাও কি গোড়া থেকে ছিলেন এখানে? ললিতাজি গত বছর প্রথম আসেন। শ্রীবাস্তবজির সঙ্গে ললিতাজি আগে থেকে চেনা জানা ছিল নাকি? জি হ্যাঁ, উনি ললিতাকে আনেন এখানে। শের সিং, তুমি তো খুব বুদ্ধিমান লোক। না স্যার, আমার মাথায় কিচ্ছু নেই, বড় সাহেব দুগালজি বলেন। আচ্ছা শের সিং, সঞ্জয় ওয়ারেকার এবার নতুন এসেছিল নাকি আগেও এসেছে? কবে প্রথম আসেছে? এবারই নতুন ট্রেনিং হয়ে আসে। শের সিং, তুমি তো এখানকার অনেক খবর রাখো, ললিতাজির সঙ্গে তোমার মতে কার মেলামেশা বেশি ছিল, শ্রীবাস্তব না সঞ্জয়ের? ললিতাজি খুব দিল খোলা মেয়ে ছিলেন স্যার, সবার সঙ্গেই যেচে পড়ে মিশতেন। আমরা জানতাম শ্রীবাস্তব সাহেবের সঙ্গে ওর বিয়ে হবে, কিন্তু শেষের দিকে উনি সঞ্জয়জির সঙ্গে বেশি মেলামেশা শুরু করেন। তার জন্য নিশ্চয়ই 3 জনের মধ্যে মন কষাকষি কিছু হয়ে থাকবে। শের সিং একটু চুপ করে থেকে বলল, আপনাকে বলা যায় আপনি এদের মধ্যে সবচেয়ে ভদ্র মানুষ স্যার। ট্রেনিং ক্যাম্পের সব কটা মানুষ বেলেল্লা, শরাব খায়, মস্তানি করে সারা রাত, কেবল আপনি আর এই দিদিজি বাদে। সোনালি বলল, আমরাও কম নই শের সিং।
শের সিং সেলাম করে জিভ কেটে বলল, কখনো না দিদি, আমি মানুষ দেখলেই চিনতে পারি। ধ্রুব বলল, তা শের সিং, ওদের মধ্যে নিশ্চয়ই মন কষাকষি হয়েছিল? খুব হয়েছিল। শ্রীবাস্তবজি সঞ্জয়জিকে কদিন থেকে শাসাচ্ছিলেন। ললিতাজি বাধা না দিলে তো ভীষণ মারামারি হয়ে যেত দুজনে। ললিতাজি দুজনের কাঁধ ধরে নিজের ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। তবে স্যার সঞ্জয়কে শ্রীবাস্তব কাবু করতে পারতেন না, কারণ মানুষের আসল জোর তো পায়ে। পা যার জখম, সে লড়বে কিভাবে? ওর পা কবে জখম হলো, কিভাবে? সে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট স্যার। 3-7 আগে লিফট চেয়ার থেকে উনি বিমক্কা পড়ে যান। পাহাড়ের ওপিঠে না পড়লে পা জখম হতো না হয়তো। ওপিঠ তো বেশ ঢালু করা আছে স্কি করার জন্য। ওঠবার মুখেই পড়ে যান একদিকে কাত হয়ে। পায়ে স্কি পরা ছিল যথারীতি। এত জোরে পড়েন যে ডান স্কিটা ভেঙে যায়, কিন্তু ভাগ্য ভালো যে পায়ের হাড় মুচকে যায়। ডাক্তার এলেন, তখন ওয়েদার বেশ ভালো ছিল। ডাক্তার বললেন অন্তত মাসখানেক লাগবে সেরে যেতে। ব্যান্ডেজ বেঁধে দিলেন, চলাফেরা করতে নিষেধ করলেন। কিন্তু শ্রীবাস্তবজি খুব গোয়ার আর চঞ্চল মানুষ। অগত্যা পরে ক্রাচের ব্যবস্থা হলো। উনি কিছুতেই এক জায়গায় বসে থাকতে রাজি নন, ক্রাচ নিয়ে হরদম হাঁটাহাঁটি করেন। ওর ভাঙা স্কিটা ফেলে দিয়েছিল তোমরা নাকি? শের সিং একটু অবাক হয়ে বলল, কেন স্যার? এমনি বলছি, স্কিয়ের তো বেশ দাম আছে, আর তুমিই বলেছিলে দুগাল সাহেব খুব হিসেবি লোক, নিশ্চয়ই মেরামত করার চেষ্টা তিনি করেছিলেন। তা ঠিক, দুগালজি স্কি ভাঙার জন্য যতটা দুঃখ পেয়েছিলেন ততটাও ওর পা জখম হবার জন্য নয়। শের সিং হেসে ফেলল। অথচ হিসেব করে দেখলে এই মরশুমে একজন ইন্সট্রাক্টর অকেজ হয়ে যাবার ফলেই ক্ষতিটা বেশি। স্যার, দুগালজি একটা ঝর্তি পড়তি জিনিসও আবর্জনা ভাবতে রাজি নন। স্টোর রুমে আপনি লেডিজ হেয়ার ক্লিপও খুঁজে পাবেন। সব কুড়িয়ে রাখা অভ্যেস আছে দুগালজির। আমাদেরও তাই হুকুম আছে। বলেন, কিছুই ফেলবার জিনিস নয়, কোনো এক সময় সব কাজে লাগবে। সোনালি বলল, আমাদের বাংলায় বলে যাকে রাখো সেই রাখে। ধ্রুব বলল, তাহলে ভাঙা স্কিটা নিশ্চয়ই স্টোর রুমে আছে। আছে, কিন্তু হঠাৎ শের সিং নড়ে উঠল। স্যার, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। স্কি দুটো ভাঙা ও ভালোটা রাখা হয়েছে, স্কি বুট জোড়াও রয়েছে, কিন্তু স্কি পল দুটো। শের সিং ভুরু কুঁচকে মেঝে কি খুঁজতে থাকলো যেন। ধ্রুব একটু উঠে বসলো বিছানা থেকে, বলল, স্কি পল দুটো রাখা হয়নি? না স্যার, তখনই তো রাখা হয়েছিল অ্যাক্সিডেন্টের পরই। কিন্তু কিন্তু কি শের সিং? স্যার, গতকাল দুপুরে স্টোর রুমে ঢুকে যখন স্কিয়ারদের স্কি সেট ফেরত জমা নিচ্ছিলাম, তখন শ্রীবাস্তবজি সেটটার দিকে চোখ পড়েছিল। তখন এতটা ভাবিনি, কিন্তু স্টোর বন্ধ করার পর অনেকক্ষণ ধরে মনে কি একটা অস্বস্তি থেকে যাচ্ছিল। স্টোর রুমে কি যেন অদ্ভুত খাপছাড়া লাগলো, কি যেন গোলমাল আছে। তারপর ভুলে গেলাম ভাবনাটা। এইমাত্র হঠাৎ মনে পড়ে গেল স্যার, স্টোরে কি গোলমাল ছিল। কি গোলমাল ছিল? স্যার, শ্রীবাস্তবজি সেটের সঙ্গে স্কি পোল দুটো ছিল না। আগের দিন ছিল, অথচ গতকাল দুপুরে ছিল না। ঠিক ঠিক, স্কি পোল দুটো দেখতে পাইনি। উত্তেজনা চেপে ধ্রুব বলল, তোমার চোখের ভুলও তো হতে পারে। অসম্ভব স্যার। শের সিং হন্তদন্ত হয়ে উঠল। 1 মিনিট, স্টোরের চাবি আমার কাছেই থাকে, এক্ষুনি ফের দেখে এসে বলছি। সে তক্ষুনি বেরিয়ে গেল। সোনালি বলল, উফ, কান ঝালাপালা করে দিল দুজনে। এলুম ফুর্তি করতে, এসে পড়লুম খুন খারাপি আর গোয়েন্দার পাল্লায়। আমি উঠি। কোথায় যাবে? রিটা মবলঙ্করের সঙ্গে আড্ডা দিয়ে গে। সে আবার কে? একজন স্কিয়ার। তুমি তো সার্কাস দেখো না। গ্রেট এশিয়ান সার্কাস দলের বিখ্যাত খেলোয়াড় রিটা মবলঙ্করের নামও তুমি শোনোনি। তাকে হঠাৎ এখানে আবিষ্কার করেছি। 1 মিনিট, নামটা শোনা মনে হচ্ছে। আচ্ছা, যাকে ওয়াইল্ড গুজ, বনহংসী বলা হয়েছিল খবরের কাগজে। আগে হ্যাঁ, তিনি। কোম্পানি ছেড়ে এখন ঘুরে বেড়াচ্ছেন মনের সুখে। কি স্বাস্থ্য আর সৌন্দর্য, তোমার চোখ কপালে উঠে যাবে মশাই।
কি যে বলো, আমি ছবিতে দেখেছি এমন কিছু রূপসী নয়, তবে ইয়া হতকা গদার মতো দুটো পা আছে বটে। ওই গদাই লস্করি পা দিয়ে স্কি করতে পারবেন তো? খুব পারবেন। তুমি গোয়েন্দাগিরি করো, আমি আসছি বলে সোনালি দরজার কাছে গেল। দরজা খুলল। ধ্রুব গলা চড়িয়ে বলল, যাকে ইংরেজিতে বলে চেজিং আফটার দ্য ওয়াইল্ড গুজ, বুনো হাঁসের পিছনে দৌড়াচ্ছ। সোনালি একটু ঘুরে বলে গেল, তা তোমার রেড হেরিং মাছের পেছনে দৌড়ানোর চেয়ে অনেক ভালো। ধ্রুব স্কি পল দুটোর কথা ভাবতে থাকলো। নির্ঘাত ও দুটো দিয়েই খুনি ললিতা আর সঞ্জয়কে খুন করেছে, কিন্তু স্টোর রুমের চাবি তো থাকে শের সিং এর কাছে। তার অজান্তে খুনির পক্ষে স্কি পল নেওয়া অসম্ভব। স্টোর রুম একটা গুদাম বিশেষ, একটি মাত্র দরজা, কোনো জানালা এমনকি ভেন্টিলেটরও নেই। অবশ্য ডুপ্লিকেট চাবি থাকতে পারে। সেই চাবি কার কাছে থাকে? সম্ভবত দুগাল সাহেবের কাছেই। তিনি ভীষণ হিসেবি লোক। কিন্তু খুনির পক্ষে কি চাবি ছাড়া তালা খোলাটা শক্ত ব্যাপার? তেমন দুর্ভেদ্য তালা পৃথিবীতে আজও কি আবিষ্কৃত হয়েছে? বাইরে পায়ের শব্দ শোনা গেল। দরজায় নক করতেই ধ্রুব বলল, এসো শের সিং। শের সিং নয়, কর্নেল ঢুকে বললেন, কি দুর্যোগ ভাবা যায় না। ইউসুফ সাহেব বলল অন্তত 24 ঘন্টা এ বরফ ঝড় বইবে। সোনালির সঙ্গে দেখা হলো নিচে, তুমি বেরোচ্ছ না? ধ্রুব বলল, না কর্নেল, বসুন। এই মাত্র শের সিং এর সঙ্গে শ্রীবাস্তবের স্কি সেট নিয়ে কথা হচ্ছিল, স্টোর রুমের চার্জে। কর্নেল বসে বললেন, জানি স্কি পোল দুটো হারিয়ে গেছে। সে কি, আপনি কখন শুনলেন? কার কাছে? কর্নেল হাসলেন না অবশ্য। আরে, আমি তো শ্রীবাস্তবের অ্যাক্সিডেন্টের সময় এখানে উপস্থিত ছিলাম। ওর স্কি সেটটা স্টোরে রাখা হয়েছিল, তাও জানি। কাল বিকেলে সঞ্জয়ের লাশ দেখতে যাবার আগে শ্রীবাস্তব আমাকে বলল, স্টোরে ওর স্কি পোল দুটো আছে না নেই দেখা দরকার। ওর কাছে ডুপ্লিকেট চাবি ছিল, আমাকে দিল, দেখে এলো, সব আছে, স্কি পোল নেই। ডুপ্লিকেট চাবি শ্রীবাস্তবের কাছে আছে? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। শ্রীবাস্তবের স্কি পোল দিয়েই যদি খুন করা হয়ে থাকে, তাহলে খুনি বাস্কেট লোপাট করতে চাইছে কেন? শ্রীবাস্তবের সেট নম্বর হচ্ছে 3, কাজেই তার পোল দুটোর বাস্কেটের নম্বরও 3। বুঝলে ধ্রুব, বাস্কেট দুটোই একটি ধাঁধার সৃষ্টি করেছে। মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক বলেছেন, শ্রীবাস্তবের ধরা যাক পায়ের জখমটা বানানো এবং সেই খুনি। তাহলে নিজের স্কি পোল দিয়ে খুন করা সম্ভব হলেও বাস্কেট লুকিয়ে কি লাভ হবে তার? নাম্বার তো জানা, খাতা দেখলেই বোঝা যাবে। ওই 3 নাম্বার সেট কাকে ইস্যু করা হয়েছে, কাজেই বাস্কেট লুকিয়ে ফেলেও তো লাভ নেই। আবার খুনি যদি অন্য কেউ হয় এবং শ্রীবাস্তবের কাঁধে দায় চাপানোর মতলব থাকে, তাহলে সে বাস্কেট লুকোতে ব্যস্ত হবে না। বাস্কেট দুটো প্রকাশ্যে পড়ে থাকলেই সে গা বাঁচাতে পারবে, বরং তা সে করেনি। কর্নেল দাড়িতে মৃদু আঙুল বোলাতে বোলাতে বললেন, আমার মনে হচ্ছে এই হত্যা রহস্যের চাবিকাঠি ওই বাস্কেট দুটোর মধ্যেই রয়েছে। সেই সময় দরজায় নক করলো কে? এবার শের সিং ঘরে ঢুকে উত্তেজিত মুখে কি বলতে গিয়ে কর্নেলকে দেখে একটু থতমত খেল। সেলাম করে বলল, কর্নেল সাহেব, আপনি এখানে? আমি খুব মুশকিলে পড়ে গেলাম যে কর্নেল সাহেব। তোমার আবার কি হলো শের সিং? চৌধুরী সাহেব জানেন সব। স্টোরে জানি, দুটো স্কি পোল হারিয়েছে। জি সাহেব। কর্নেল ওকে হাত তুলে আশ্বস্ত করে বললেন, ঘাবড়ানোর কিছু নেই। এখন আমার একটা কথার জবাব দাও তো শের সিং। বলুন সাহেব। খুনের দিন 5ই ডিসেম্বরের আগের রাত্রে তুমি কটা অবধি জেগেছিলে? শের সিং এর মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে সলজ্জ আড়ষ্টতার সঙ্গে বলল, বেয়াদপি মাফ করবেন কর্নেল সাহেব। সে রাতে স্কিয়াররা সবাই ডাইনিং হলে শরাব খেয়ে নাচ গান হল্লা করছিলেন তো। হ্যাঁ, আমি বেরিয়ে নিজের ঘরে যাবার পরে হই হল্লা হচ্ছিল খুব। তো স্যার, আমি এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিল, তখন সবাই মিলে আমাকে তেড়ে এলেন। এই শের সিং, তুমি চুপচাপ কেন? এসো ফুর্তি করো। আমি বললাম,
অনারেবল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি নিতান্ত নকর মানুষ, আমার কি তা উচিত হবে? ওরা তখন পুরোদস্তুর মাতাল। আমাকে চেপে ধরলেন জেন্টলম্যানরা, আর লেডিজ মানে মিস রিটা মবলঙ্কর আর 2-3 জন লেডি আমার মুখে মদ ঢেলে দিলেন। তারপর আমি স্যার অল্প স্বল্প খাই কখনো সখনো, তেমন অভ্যাস নাই। ওরা আমাকে নিয়ে এমন মাতালেন যে আমি আর আপত্তি করতে পারলাম না। অনবরত খেয়ে নাচতে গাইতে শুরু করেছিল, এ অবধি মনে পড়েছে। তারপর ওরাই হয়তো আমাকে ধরাধরি করে আমার ঘরে শুইয়ে দিয়ে এসেছিলেন। ঘুম ভাঙলো ভোরবেলা। উঠতে গিয়ে টের পেলাম সারা গায়ে ব্যথা, মাথা ভার হয়ে আছে, শরীর ভীষণ দুর্বল। কিন্তু উপায় নেই, উঠতেই হবে। 8টার মধ্যে স্কিয়ের সরঞ্জাম তৈরি করতে হবে, তাই উঠে পড়তে হলো। সারাদিন শরীর খারাপ রইল। সর্বনাশ, তোমাকে আমি ওই অবস্থায় ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম। না স্যার, তাতে ক্ষতি হয়নি। আমি ডাক্তার সাহেবের কাছে ওষুধ খেয়ে এসেছিলাম, সেই জন্যই তো বলা মাত্র চলে গেলাম। তাহলে সে রাতে কোনো শব্দ বা কিছু শোনোনি, দেখোনি? না স্যার। অনেকেই সে রাতে এই অবস্থা ছিল নিশ্চয়ই। ধ্রুব বলল, সেটাই সম্ভব, তা না হলে এই ঘর ঘর শব্দ সবাই শুনতে পেত। আপনি শোনেননি কর্নেল? হুম, আমার ঘরটা তো পিছনে। তোমার ঘর থেকে শোনা সম্ভব, কারণ স্টোরটা এখান থেকে সামনাসামনি, মাত্র 20-25 গজ তফাতে। স্টোর? স্টোর থেকে ঘর ঘর আওয়াজ হবে কিসের? ওখানে একটা গ্রাইন্ডিং হুইল আছে, চাকায় ঘষে কোনো কিছু ধারালো করার যন্ত্র ওটা। কি কাণ্ড! তাহলে খুনি কি ওই দিয়ে স্কিপলের ডাগা সুচালো করেছিল? হ্যাঁ, ঠিক তাই। তারপর আসা যাক তোমাদের 8 নম্বর রুমে। চাপা শব্দ শুনেছিলে, একটা ফটো মেঝেতে আবিষ্কার করেছি আমরা। তার মানে খুনি স্কিপলে সান দেওয়ার পর চুপি চুপি ওভারে ঢুকে সে ললিতাকে দেখতে এসেছিল কি অবস্থায় আছে, কিংবা ধরা যাক সন্দেহভাজন করতে এসেছিল। কিসের কর্নেল? ললিতা একা আছে না অন্য কেউ তার সঙ্গে আছে? কিন্তু শ্রীবাস্তবের পক্ষে ক্রাচ নিয়ে, আহা, তুমি ঝট করে শ্রীবাস্তবের গাড়ি বা চাপাচ্ছ কেন? অন্য কেউ তো হতে পারে। না কর্নেল, শ্রীবাস্তবের সঙ্গেই তো ললিতার বিয়ের কথা ছিল, কাজেই তার পক্ষেই এমন আচরণ সম্ভব। অবশ্য দ্বিতীয় ব্যক্তি সঞ্জয়ের পক্ষেও এটা সম্ভব। কিন্তু সঞ্জয় খুন হয়েছে, যে খুন হয়েছে সে খুনি নয়। ধ্রুব তর্কে মেতে বলল, খুনি এক্ষেত্রে 2জন নয়, তাই বা বলি কেমন করে? হয়তো শ্রীবাস্তবের ধারণা মতো সঞ্জয়ই ললিতাকে খুন করে পালাচ্ছিল, তারপর পথে অন্য কেউ তাকে খুন করেছে। বেশ, তাই যদি হয়, তবে সে কে? শ্রীবাস্তব কি? মোটেও অসম্ভব নয়। শ্রীবাস্তবের পায়ের জখম সম্ভবত জেনুইন ধ্রুব। তার পক্ষে এই বড় বৃষ্টির মধ্যে 7 মাইল পাখির বেগে এগিয়ে খুন করা অসম্ভব, বিশেষ করে মোটরে চেপে যাচ্ছিল সঞ্জয়। শের সিং এবার বিনীতভাবে বলল, কর্নেল সাহেব, আমি একটা কথা বলবো? কর্নেল বললেন, আলবত, বলো, কি তোমার ধারণা? শের সিং বলল, মোটর রাস্তার পথে টোগাড়ি এখান থেকে 7 মাইল, কিন্তু এখান থেকে একটা সোজাসুজি নাক বরাবর হাঁটা পথ আছে, সে পথে মাত্র 2 মাইল। পাহাড়তলি, জঙ্গলের তলা, সব জায়গায় এখন পুরো বরফ পড়ে আছে। স্যার, একজন ভালো স্কিয়ারের পক্ষে 2 মাইল যাওয়া মাত্র 10 মিনিটের ব্যাপার। কর্নেল হেসে উঠলেন। রাইট, আমি এদিকটা একেবারে ভাবিনি তা নয়, কিন্তু সরেজমিনে এই হাঁটা পথের অবস্থা কোনোদিন দেখিনি, তাই ভেবেছিলাম খারাপ পাহাড় আর জঙ্গল থাকা সম্ভব। খারাপ পাহাড় আছে, জঙ্গলও আছে স্যার, কিন্তু বরফের মরশুমে এ পথটা অন্তত স্কিয়ারদের পক্ষে মোটামুটি ভালোই। সবাই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ধ্রুব বলে উঠল, কর্নেল, কাল লিফটম্যানের প্রসঙ্গ তুলেছিলাম, আপনি জবাব দিতে গিয়ে বাধা পড়ল। কর্নেল বললেন, লিফটম্যান তোমার কথা মতো ললিতা খুন হওয়ার খবর দিতে যথেষ্ট দেরি করেছিল। তার দেরি হয়েছিল কেন, এর জবাবে একটা অদ্ভুত ব্যাপার বলেছে সে। সত্যি বড্ড অদ্ভুত, আমি বিশ্বাস করিনি। কি বলেছে বলুন কর্নেল? ধ্রুব অধৈর্য হয়ে বলল, খবর দিতে আসবার পথে লিফটম্যান নাকি একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেয়ে থমকে দাঁড়ায়।
লিফট হুইল থেকে এখানে আসবার পথটা আশা করি লক্ষ্য করেছো। একটা বাঁধ মতো রাস্তা, দুধারে নিচে যথেষ্ট জঙ্গল রয়েছে। জঙ্গলের একটা অংশ ট্রেনিং সেন্টারকে বের দিয়ে স্টোর রুমের পিছনে এসে মিশেছে। সেখানে কিছুটা সমতল জায়গা ফাঁকা, তারপর আবার ঢালু জঙ্গল নেমে গেছে উপত্যকার দিকে। লিফটম্যান বাঁধের কাছাকাছি এসে তার ডান দিকে জঙ্গলের ভিতরে কাকে স্কি করে যেতে দেখে। বরফ পড়ার ফলে কুয়াশা মতো থাকায় স্বভাবত 10 ফুট দূরের কিছু স্পষ্ট দেখা যায় না, আবছা লাগে। কিন্তু একটা নিষ্পন্দ জায়গার মধ্যে কিছু নড়াচড়া করলে যত দূরেই হোক খানিকটা আভাস পাওয়া যায়। লিফটম্যানের এই ধারণা। যাই হোক, সে একজনকে স্কি করে যেতে দেখেছিল। তার অবাক লেগেছিল দুটো ব্যাপার দেখে। প্রথমে, ওখানে কেউ স্কি করে যেতে সাহস পায় না, কারণ জায়গাটা কোম্পানির বলে প্রায়ই নিজেদের কাঠের দরকারে গাছ কাটা হয়। সেই গাছের কাটা গুঁড়িগুলো যেখানে সেখানে বরফের মধ্যে মাথা উঁচিয়ে থাকে, যা স্কিয়ারের পক্ষে ভারী বিপজ্জনক। দ্বিতীয় ব্যাপার, লিফটম্যান হলপ করে বলল, সেই স্কিয়ারের হাতে একটা মাত্র স্কি পোল ছিল। ধ্রুব অস্ফুটে বলল, দ্য মার্ডারার। হ্যাঁ, লিফটম্যানের বর্ণনা সত্যি হলে অন্তত আমরা বুঝতে পারছি সে খুনিকেই দেখতে পেয়েছে। যাই হোক, সে ভাবলো কোনো আনাড়ি স্কিয়ার লিফট হুইলে চাপার হুজ্জত না পোহাতে চেয়ে এভাবেই নিজের খুশি মতো স্কিয়ের শখ মেটাচ্ছে। অতএব ওকে সাবধান করা এখনই দরকার। শের সিং বলে উঠল, কিন্তু যে সদ্য খুনের খবর দিতে যাচ্ছে তার পক্ষে ওসব নিয়ে ভাবা কি যুক্তিসঙ্গত কর্নেল সাহেব? অবশ্য আমাদের লিফটম্যানটি বয়সে জওয়ান, গায়ে তাকতও আছে প্রচুর, এটা নার্ভও খুব কড়া। কর্নেল বললেন, তোমাদের লিফটম্যানটির গায়ে জোর আছে বলেই সম্ভবত নিজেকে দারুণ বুদ্ধিমান মনে করে, অতিবুদ্ধি যাকে বলে। এছাড়া আর ব্যাখ্যা কিছু খুঁজে পাচ্ছি না। বলল, তারপর সে কি করলো? সে বাঁধে নেমে চেঁচিয়ে উঠল, হুঁশিয়ার করে দিতে চাইল। তারপর দেখলো স্কিয়ারটা ট্রেনিং সেন্টারের পিছন দিকে এগোচ্ছে। তখন জঙ্গলের পথে না গিয়ে লিফটম্যান ট্রেনিং সেন্টারে ঢুকে এক দৌড়ে পূর্ব প্রান্তে কাঠের বেড়ার কাছে চলে যায়। এখানে একটা ব্যাপার আমি নোট করে রেখেছি। লিফটম্যান ট্রেনিং সেন্টারে ঢুকে লক্ষ্য করেছিল স্কিয়ারটা স্টোর রুমের পিছনে অদৃশ্য হলো, কিন্তু শেষ প্রান্তে বেড়ার ধারে পৌঁছে আর তাকে দেখতে পেল না কোথাও। তার ভয় হলো। নির্ঘাত পিছনের সেই সমতল ফাঁকা জমি পেয়ে মনের সুখে সে স্কি চালিয়েছে, গিয়ে পড়েছে ঢালুতে কোনো গর্তে বা খাদে। তখন সে লোকটাকে খুব খোঁজাখুঁজি করে কিছুক্ষণ। তারপর তার নাকি খেয়াল হয় যে সে ললিতা টডমলের খুনের খবর দিতে যাচ্ছিল অফিসে। বোঝো কাণ্ড। কর্নেল হেসে উঠলেন। শের সিং মাথা নাড়তে থাকলো অবিশ্বাসে। ধ্রুব মাথা দুলিয়ে বলল, এই বর্ণনার মধ্যে আগাগোড়া গোজামিল আছে। এ সম্পূর্ণ বানানো। লিফটম্যানের আচরণ ভীষণ সন্দেহজনক, অবিশ্বাস্য। শের সিং ঠিকই ধরেছে। যে খুনের খবর দিতে যাচ্ছে সে। চিন্তিতভাবে ধ্রুব নেমে গেল। কর্নেল বললেন, কিন্তু লিফটম্যান যে দেখেছিল তা সত্য ধ্রুব। তার মানে? আমি ওই জায়গাটা ঘুরে দেখে এসেছি সেদিনই। ওই জঙ্গলে স্কিয়ের দাগ দেখেছি। স্কি পোল যে একটা ছিল বাস্কেটের দাগই তার প্রমাণ। ভাগ্যিস খুব বেশি দেরি করিনি, তাহলে বরফে সব চাপা পড়ে যেত। তাছাড়া সবচেয়ে অদ্ভুত ব্যাপার, স্টোর রুমের পিছনের দেওয়ালের নিচে এক জায়গায় প্রায় 3 ফুট বাই 3 ফুট কেউ কাঠ ছাড়িয়ে ফের আলগা করে চেপে রেখেছিল। আমি একটু টানতেই খুলে গেল। স্টোর রুমের 4টে দেওয়ালই কাঠের। শের সিং লাফিয়ে উঠল, কর্নেল সাহেব, কর্নেল সাহেব, নির্ঘাত আমার চাকরি যাবে। আমি একেবারে অন্ধ, কিচ্ছু লক্ষ্য করিনি। দুগাল যে ফিরে এসেই আমাকে ছাড়িয়ে দেবে। কর্নেল হাত তুলে বললেন, সবুর, তোমার কোনো দোষ নেই। ভিতরে ঢুকলে ওই জায়গাটা তোমার চোখে পড়বে না, কারণ ওখানে স্কি সেটের গাদা আছে। আমার ধারণা খুনি আগের রাত্রে তোমাকে বেহুশ করে তোমার পকেট থেকে চাবি নিয়েছিল। শের সিং চমকে উঠল, বেহুশ করে? হ্যাঁ, এটা আমার একটা অনুমান অবশ্য। তোমাকে মদ খাওয়ানোর সময় খুনি কোনো ফাঁকে কোনো ড্রাগ মিশিয়ে দিয়েছিল, সে কথায় পরে আসছি। খুনি চাবি নিয়ে স্টোরে ঢোকে, তারপর গ্রাইন্ডিং মেশিনে নিজের স্কি পোল দুটো বাস্কেট থেকে খুলে ধারালো করে নেয় এবং বাস্কেটে যথারীতি বিধিয়ে রাখে মাত্র। একজন ভালো স্কিয়ারের পক্ষে ওভাবে আলগা অবস্থায় বাস্কেটে পোল বিধিয়ে রেখে স্কি করা কঠিন নয়। হাতে খুব চাপ রাখলে সহজে খুলে পড়ে যাওয়ার চান্স নেই। যাই হোক,
তারপর সে কোনো ধারালো জিনিস দিয়ে দেয়ালের কোণটা অতখানি 4 কোণা করে কাটে, যাতে বাইরে থেকে চাপ দিলে বা টানলে 3 ফুট বাই 3 ফুট কাঠ খসে যায়। ওখানেই সে শ্রীবাস্তবের 3 নম্বর স্কি পোল দুটো এমনভাবে রাখে যাতে কাঠের কাটা অংশটা সরালেই বাইরে থেকে হাতে পড়ে। শের সিং, তুমি সকালে স্কি সেট ইস্যু করার সময় কোনো গরমিল লক্ষ্য করনি? খুব ভেবে জবাব দেবে কিন্তু। শের সিং একটু ভেবে বলল, দেখুন কর্নেল সাহেব, স্টোর রুমের ভিতরে তো আজকাল সব সময় অন্ধকার লাগে। এটা বাতি আছে মাত্র 40 ওয়াট। দুগালজি খুব হিসেবি মানুষ, সে তো জানেন। তাছাড়া পিছনের দিকের দেওয়ালে স্কি সেট ছাড়াও অজস্র কাঠ জড়ো করা আছে। আমি খুঁটিয়ে দেখিনি অতটা, আমারই কসুর স্যার। এখনই গিয়ে ওটা মেরামত করতে হবে। পুলিশ যতক্ষণ না অনুমতি দেয় আর ওতে হাত দেওয়া ঠিক হবে না শের সিং। কর্নেল বললেন, এখন আর একটা কথার জবাব দাও। সে রাতে তোমাকে মিলে সবাই মদ খাওয়াতে ব্যস্ত হয়ে উঠেছিল বলছো, কিন্তু নিশ্চয়ই জোকটা সকলের মাথায় একই সঙ্গে আসেনি। প্রথমে একজনের মাথায় এসেছিল, তখন সবাই সায় দিয়েছিল, তাই না? জি, সে তো ঠিকই। প্রথমে কে তোমাকে মদ খাওয়াতে চেয়েছিল কিংবা ওই জোকের প্রস্তাব দিয়েছিল? শের সিং। শের সিং বিপন্ন মুখে ভাবতে ভাবতে বলল, ঠিক মনে করতে পারছি না স্যার। কে প্রথম আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠেছিল, আরে শের সিং, তুমি কেন ফুর্তি করছো না? কে যেন, কে? মেয়ে না পুরুষ? মেয়ে। পুরুষ? না না করেন সাহেব, একটুও মনে নেই, মানে লক্ষ্য করিনি একেবারে। মেয়ে না পুরুষ, কে প্রথমে বলেছিল? তুমি ভাবতে সময় নাও শের সিং। আজ সারা রাত তুমি সময় পাবে, কাল সকালে আমাকে বলবে। কর্নেল গম্ভীরভাবে যেন হুকুমই দিলেন, ঠিক আছে, এবার এসো, তোমাকে হয়তো খুঁজছেন শ্রীবাস্তব। শের সিং আস্তে আস্তে চলে গেল। ধ্রুব বলল, আপনার প্রকল্পটি বাস্তব সাক্ষ্য অনুসারে খুব চমৎকারই বলবো, কিন্তু তাহলেও লিফটম্যানের ব্যাপারটা, মানে তার এমন আচরণ আমার কেমন ঠেকছে। তাকে পাঠিয়েছি একটা সাংঘাতিক খবর দিতে, আর সে অতক্ষণ ওইভাবে পরোপকার করতে দৌড়দৌড়ি করে সময় নষ্ট করলো। এটা একেবারে অ্যাবসার্ড। তার বিবরণ সত্য, বর্ণনায় গোলমাল থাকতে পারে, অস্বীকার করছি না, বলছি তার আচরণ অ্যাবসার্ড। ধ্রুব, ওর বিবরণের ফ্যাক্টটুকু যদি সত্যি হয় তাহলে আচরণও সত্যি। দুটোই পরস্পর সম্পর্কিত ব্যাপার। একটা সত্য হলে অপরটা সত্য হতে বাধ্য। কিন্তু ধ্রুব, তবু তুমি স্বস্তি পাচ্ছ কেন তা বুঝি। আসলে দুটো সত্যকে এক জায়গায় মেলানোর কমন ভিত্তি তুমি হাতড়াচ্ছ, তাই না? সম্ভবত তাই। ধ্রুব, এই ভিত্তি হলো লিফটম্যান স্কিয়ারকে চিনতে পেরেছিল, কিংবা আরো স্পষ্ট করে বললে লিফটম্যান তাকে ভালো চেনে এবং সম্ভবত তাকেই লিফট চেয়ারে খুন করতে দেখেছিল বলেই ওই জঙ্গলে তাকে আবিষ্কার করে সে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল। মনে রেখো, লিফট হুইলের কেন্দ্রে নিচে লিফটম্যান দাঁড়িয়ে থাকে, হেল্পার দুজন থাকে খানিকটা দূরে। যত অস্পষ্ট হোক, সবগুলো চেয়ার লিফটম্যানের পক্ষে লক্ষ্য রাখা সম্ভব। ললিতার চেয়ার মাঝামাঝি আসার পর যদি খুনি ওর বুকে পোল বিধিয়ে থাকে, লিফটম্যানের পক্ষে পরিষ্কার দেখতে পাওয়া সম্ভব। আগের বা পিছনের চেয়ার থেকে তা দেখা যাবে না, তাই না? ধ্রুব সায় দিয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছেন। এখন প্রশ্ন, সব স্কিয়ারের পোশাক একরকম এবং আপাত মস্তক ঢাকা, চোখে গগলস, ঠোঁট আর নাকও স্কার্ফে ঢাকা, ও চিনল কিভাবে, তাই না? হ্যাঁ কর্নেল, আমি তো চিনতেই পারিনি, অথচ খুনিকে ললিতার পাশে বসতে দেখেছি। দেখো ধ্রুব, খুব চেনা মানুষের অনেক ভঙ্গি লক্ষ্য করে তাকে ডিটেক্ট করা সম্ভব। যতই ঢাকা থাকে, দেহের কোনো অংশের ভঙ্গি থেকেই সে ধরা পড়তে বাধ্য। তাছাড়া লিফটম্যানটি অভিজ্ঞ, কতদিন ধরে সে এখানে একই কাজ করছে, তাই স্কিয়ারের চেয়ারে ওঠা নামা এবং স্কি করার ভঙ্গি তার মুখস্থ হয়ে যাওয়া স্বাভাবিক। ধ্রুব উত্তেজিত মুখে বলল, দ্য আইডিয়া! লিফটম্যান খুনিকে চেনে, দেখেছেও তার কীর্তি, কিন্তু যে কোনো কারণে হোক সে প্রকাশ করতে চায় না, এবং সেজন্যই তার ফ্যাক্ট অংশ সত্য, আচরণও সত্য, শুধু বর্ণনার মধ্যে কিছু অংশ মিথ্যে হতে পারে।
সোনালি এলো এতক্ষণে। কর্নেল বলল, হ্যালো সোনালি, খুব আড্ডা দেওয়া হলো নিশ্চয়ই। স্কিয়াররা সব কে কি করছে? সোনালি বলল, কারো খবর জানি না, আমি মিস মবলঙ্করের ঘরে আড্ডা দিচ্ছিলাম। তার অভিজ্ঞতার গল্প শোনা হলো অনেক, রীতিমতো থ্রিলিং। রিটার ঘরে ছিলে? ভাই জোক। কর্নেল হেসে উঠলেন। রিটা মেয়েটি ভারী চমৎকার, কিন্তু এখানে কারো সঙ্গে বিশেষ মিশতে দেখিনি। তোমার সঙ্গে বুঝি খুব ভাব হয়ে গেছে? সোনালি মাথা দুলিয়ে বলল, এই মিস্টার ধ্রুব চৌধুরী, রিটা তোমার সঙ্গে আলাপ করবে, বিকেলে আসবে, কোথাও যাবে না কিন্তু। ধ্রুব বলল, পাগল, এই ব্লিজার্ডে কোথাও বেরোয়? কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, চলি, লাঞ্চের সময় হয়ে এলো। সোনালি, ধ্রুব, তোমরা একটু পরে এসো তাহলে, এক টেবিলেই বসবো আমরা। কর্নেল চলে গেলে সোনালি ধ্রুবর পাশে চুপ করে বসে ওর গলা জড়িয়ে ধরল, চাপা গলায় বলল, আজ রাতে দুজনে এক ঘরে শোবো কিন্তু। কাল সারা রাত আমার ঘুম হয়নি, যা ভয় লাগছিল। নিচেই যে ললিতার ঘর। ধ্রুব ওর গালে ঠোঁট রেখে বলল, আমিও তাই ভাবছিলাম। রাত 3টে, নিচে খুব চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল ধ্রুবর। সে স্লিপিং ব্যাগ থেকে ধর্মর করে বেরিয়ে রাখলো, সোনালি, সোনালি। পাশের খাট থেকে সোনালির ঘুম জড়ানো অস্ফুট সারা এলো। ধ্রুব গায়ে ওভারকোটটা দ্রুত চাপিয়ে তাকে ঠেলাঠেলি করে জাগালো। এই, নিচে কি গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, আমি যাচ্ছি, তুমি দরজাটা ভিতর থেকে লক করে দাও। সোনালি জাগলো, কিন্তু উঠল না। পাগল, পাগল, রাত দুপুরে গোয়েন্দাগিরি করবে, ভয় চড়েছে মাথায়। আহা, দরজাটা থাক, কেউ ওকে খুন করবে না। অগত্যা ধ্রুব বেরোলো। কাঠের মেঝে খুব হাঁটাহাঁটি শব্দ হচ্ছে, গোলমাল বেড়েছে মনে হলো। ধ্রুব নিচে করিডরে আসতেই গ্যারেজম্যানের সঙ্গে দেখা হলো। ধ্রুব বলল, কি হয়েছে, এত গোলমাল কেন? গ্যারেজম্যান হেসে বলল, শ্রীবাস্তবজির মাথা খারাপ হয়ে গেছে। তার মানে? গিয়ে দেখুন না সাহেব, বলে লোকটা পাশ কাটিয়ে চলে গেল। ডাইনিং হলের উল্টো দিকে অফিস। অফিসের সামনে ভিড় জমে গেছে। গুলাব সিং, ইউসুফ সাহেব, জনাচার সেপাইও দাঁড়িয়ে আছে সেখানে। কর্নেল আছেন, আর শ্রীবাস্তব ভীষণ চেঁচামেচি করছে। ধ্রুবকে দেখে কর্নেল একটু হাসলেন। শ্রীবাস্তবের হাতের দিকে চোখ গেল ধ্রুবর। কাছে ভর দিয়ে সে দাঁড়িয়ে রয়েছে, এবং তার দুহাতে দুটো বাস্কেট, স্কিপোলের তলায় যা লাগানো থাকে। ধ্রুব চমকে উঠল। শ্রীবাস্তব খেপে গিয়ে বলছে, সব ব্যাটাকে আমি ফাঁসি কাটে ঝুলাবো, এখানে সবাই খুনি, এভরিবডি ইজ দ্য মার্ডারার। ব্যাপার কি? ধ্রুব গুলাব সিংকে ইশারায় দেখে একটু তফাতে দাঁড়ালো। গুলাব সিং গম্ভীর, কাছে এসে বলল, এক আজব ব্যাপার চৌধুরী সাহেব, আমার মাথায় আসছে না কিছু। শ্রীবাস্তব সাহেবের দরজায় কিছুক্ষণ আগে কে নক করছিল। দিমাগ খারাপ থাকার দরুন ওর ঘুম হচ্ছে না দূরাত থেকে, তো উনি জেগেই ছিলেন নাকি। বারবার নক করাতে উনি অনেক কষ্টে উঠে দরজা খোলেন। অমনি কে ওর ঘরের ভিতর ওই বাস্কেট দুটো ছুঁড়ে ফেলে ওকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওই বাস্কেট দুটো নাকি শ্রীবাস্তব সাহেবেরই স্কিপোলের। ধ্রুব সবিস্ময়ে বলল, 3 নম্বর? হ্যাঁ, সেট নাম্বার 3। লোকটাকে চিনতে পারেননি উনি? না, লোকটা নাকি মুখে রুমাল ঢেকে এসেছিল, আর ধাক্কা খেয়ে উনি নাকি পড়ে গিয়েছিলেন। পায়ে জখম আছে, উঠতে উঠতে লোকটা ততক্ষণে হাওয়া হয়ে গেছে। ধ্রুব চোখ টিপে হাসল। গুলাব সিংজি, আপনার বিশ্বাস হচ্ছে এ ঘটনা? গুলাব সিং গোফের নিচে মৃদু হেসে চাপা গলায় বলল, মোটেও না, শ্রীবাস্তব সাহেব আরো অনেক নাটক করবেন এবার। দেখুন না, করিডোরে সেপাইরা কড়া পাহারা দিচ্ছে, তার মধ্যে কোন লোক গিয়ে শ্রীবাস্তবের দরজায় নক করলো, আর তারা কিছু দেখতে পেল না। কর্নেল এসে ধ্রুবর হাত ধরে টানলেন, এসো ধ্রুব, আমার ঘরে একটু বসবে। কর্নেলের ঘরে ঢুকে ধ্রুব বলল, সোনালি একা আছে, বেশিক্ষণ বসবো না কর্নেল। কর্নেল বললেন, না, বসতে ডাকেনি, 3 নম্বর বাস্কেটটা তাহলে পাওয়া গেল। ব্যাপারটা লক্ষ্য করেছো? আমি ঠিক এরকমই আশা করেছিলাম, ওটা কোনো না কোনো ভাবে পাওয়া যেতই। ধ্রুব বলল, শ্রীবাস্তবের আর বাঁচার পথ নেই কর্নেল, বেটা নিজে থেকে যেন ধরা দিতে চায়। কেন কেন? এমন নাটকীয়তা ওর না করলেও চলতো। ব্যাপারটা সত্যিও তো হতে পারে।
অসম্ভব কর্নেল। করিডোরে সেপাইরা ছিল, তাদের চোখ এড়িয়ে। কর্নেল বাধা দিয়ে বললেন, সিপাহীদের পাহারার কথা বলো না। এই তুষার ঝড়ের রাতে ওরা কোণ ঠাসা হয়ে জড়সড় বসেছিল। করিডোর ঢাকা হলে কি কেবল কুয়াশার আবছায় ঘুরে বেড়াচ্ছে সবখানে? গাছের পাতা আর ঘর বাড়ি থেকে চাপ চাপ বরফ খসে পড়ার জন্য ধোঁয়াটে হয়ে যাচ্ছে রোদটা। চমৎকার অনুকূল আবহাওয়া স্কিয়ারদের পক্ষে, কিন্তু স্কি আপাতত বন্ধ। পুলিশ কাকেও বিনা অনুমতিতে বেরোতে দেবে না। ধ্রুবর ঘরে কর্নেল এসে ব্রেকফাস্ট সেরেছেন। সোনালি কিন্তু রাতে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা একেবারে ভুলে বসেছে যেন। যথারীতি হাসি খুশি দেখাচ্ছে ওকে। ধ্রুব শুধু অসম্ভব গম্ভীর। অনেকক্ষণ ধরে সে কর্নেলের সঙ্গে হত্যা রহস্যের আলোচনায় ব্যস্ত থেকেছে। সোনালীকে খুঁটিয়ে প্রশ্ন করে জানতে চেয়েছে অনেক কিছু। সোনালীর জবাব খুব ভাষা ভাষা। কর্নেলের ধারণা, সোনালী নিজের অবচেতনার মধ্যে খুনি সম্পর্কে কোনো মারাত্মক তথ্য জানে। খুনি সেটা টের পেয়েছে বলেই তাকে হত্যা করতে চায়। তাই সোনালীকে অত প্রশ্ন করা। কিন্তু সোনালীর জবাবের মধ্যে তেমন কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। ধ্রুব বিরক্ত। একসময় কর্নেল বললেন, যাই হোক ধ্রুব, তুমি কখনো সোনালীকে একা কোথাও যেতে দিও না। সোনালী, তুমি সাবধান হও। তোমার ওপর আবার একটা চেষ্টা করতে পারে খুনি। দিস ইজ সিরিয়াস। সোনালী খিলখিল করে হেসে উঠল। ম্যাট, হুম, এত হালকাভাবে নিও না ব্যাপারটা। সম্ভবত খুনি ক্রমশ মরিয়া হয়ে উঠেছে। ধ্রুব বলল, কর্নেল, আপনি বলছিলেন বাস্কেটের মধ্যেই রহস্যের চাবিকাঠিটি রয়েছে, কিন্তু বাস্কেট দুটো তো পাওয়া গেছে। কর্নেল বললেন, হ্যাঁ পাওয়া যেতই, কিন্তু এভাবে পাওয়া যাবে আমি মোটেও ভাবিনি। খুনি ভীষণ চতুর বোঝা যাচ্ছে। তবে ধ্রুব, এই 3 নম্বর সেটের বাস্কেট নিয়ে সে রাতে তোমার সঙ্গে পাহাড়ে লড়াই হয়নি পুলিশ, সে বিষয়ে আমি নিশ্চিত। সেই বাস্কেটটা ছিল খুনি নিজের স্কিপোলের। তার মানে সেদিনকার খুনের ঘটনাটা মনে মনে সাজিয়ে নাও। বেশি কল্পনার দরকার নেই, কারণ আমাদের হাতে প্রচুর ফ্যাক্টস রয়েছে। খুনি হুইল চেয়ারে ললিতাকে খুন করে। তার সেই হত্যার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একটা স্কি পোলের বাস্কেটটা পাহাড়ের ওপর পড়ে যায়। ওই বাস্কেটে তার সেট নাম্বার খোদাই ছিল। তাই রাতে সে সেটা কুড়িয়ে আনতে যায় এবং তোমার সঙ্গে ধস্তাধস্তি করে সেটা হাতায়। এবার হুইল চেয়ারে ফেরা যাক আবার। একটা স্কি পোলে ললিতাকে হত্যা করলো সে। তার হাতে তখন রইল আর একটা স্কি পোল। ওই একটা দিয়েই সে স্কি করে অনেক দূর চলে যায়। তারপর সবার অজান্তে ঘুরপথে ট্রেনিং ক্যাম্পের পিছনে জঙ্গলে আসে। লিফটম্যানের সঙ্গে তার দেখা হয়ে যায়, তাই না? হ্যাঁ বলুন। আগের প্ল্যান মতো সে স্টোরের পিছনের দেয়ালে কাটা কাঠের টুকরো সরিয়ে শ্রীবাস্তবের স্কি পোল দুটো নেয়। কেন? মনে রেখো, তার দ্বিতীয় লক্ষ্য সঞ্জয়কে খুন করা। এবং যেভাবেই হোক সে জানতো সঞ্জয় টেলি পেয়েই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে টোগাড়ির পথে। স্টোরের পিছনে সমতল জায়গার পর 2 মাইল বিপজ্জনক পথ। তাকে স্কি করে যেতে হবে এবং ফিরতে হবে। কাজেই দুটো স্কি পোল তার দরকার। তার নিজের স্কি পোল তো মার্ডার ইনস্ট্রুমেন্ট। কোনো মতে আলগাভাবে বাস্কেটে বসানো হয়েছে মাত্র। এখন তার একটা জরুরি কাজ হাতে রইল। তা হলো শ্রীবাস্তবের পোল থেকে বাস্কেট দুটো খুলে নিজের বাস্কেট দুটো পরানো। ব্যাস, আর কোনো ঝামেলা রইল না। কিন্তু শের সিং স্কি সেট ফেরত জমা নিয়েছিল সেদিন। যতটা আমার মনে পড়ছে প্রায় 2:30 নাগাদ। খুনের গন্ডগোলের দরুন সবাই ব্যস্ত ছিল। একসঙ্গে নিশ্চয়ই কেউ ফেরত দেয়নি। শের সিংকে ডাকবো? ডাকো, ব্যাপারটা পরিষ্কার হওয়া ভালো। ধ্রুব বেরিয়ে গেল এবং তক্ষুনি শের সিংকে নিয়ে ঢুকলো। শের সিং আমাদের কাছেই আসছিল। শের সিং সেলাম দিয়ে দাঁড়ালো। কর্নেল বললেন, বসো শের সিং, তোমাকে খুঁজছিলাম। শের সিং বলল, দিদিজির জন্য সব সময় আমি আশেপাশে আনাগোনা করছি স্যার। আমার চোখ ফাঁকি দিতে আর কেউ পারবে না। সেজন্য নয় শের সিং, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। নিশ্চয়ই, বলুন। খুনের দিন তুমি কটা নাগাদ স্কিয়ারদের বা ইন্সট্রাক্টরদের স্কি সেট জমা নিয়েছিলে? দেরি হয়েছিল স্যার। একে একে ডেকে জমা নিতে অনেক দেরি হয়েছিল। স্কি সেট নিতে 3টে বেজে যায়। শেষ জমা কে দিয়েছিল? কত নম্বর? একজন নতুন স্কিয়ার, প্যাটেল, রণজিৎ প্যাটেল। সেট নাম্বার 9। প্রত্যেকটার সেট নাম্বার নিশ্চয়ই মিলিয়ে দেখেছিলে? নিশ্চয়ই। ইস্যু রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিয়েছিলে? শের সিং একটু ইতস্তত করে বলল, না স্যার।
রেজিস্টার খোলা দরকার মনে করিনি। ফেরত নেওয়ার সময় কোনোদিনই রেজিস্টার মিলিয়ে দেখিনি। ইস্যুটাই তো জরুরি, সই দিয়ে নিতে হয় স্কিয়ারদের। সিজন শেষ হলে তখন মিলিয়ে নি, কারণ তখন সবাই সেন্টার থেকে বিদায় নিয়ে চলে যায়। শের সিং, এমনও তো হতে পারে কেউ তার সেট ফেরত দিল না কোনোদিন। শের সিং একটু ভেবে বলল, তা অসম্ভব নয়, কিন্তু অত ঝামেলা করে কে আর স্কি সেট নিজের ঘরে বই নিয়ে যাবে? সবাই তো স্কি শেষ হলে জমা দিয়ে যায়। ধরো এমনও হতে পারে খুনের দিন কেউ সেট ফেরত দেয়নি। আমি অবশ্য অত গুণে দেখিনি, শুধু নাম্বার মিলিয়ে রাখা ছাড়া। কারণ বুঝতেই পারছেন, অমন একটা খুন খারাপই হয়ে গেছে, তখন কোনো রকমের তাড়াহুড়ো করে জমা নিয়েছি মাত্র। একটু ভেবে কর্নেল আপন মনেই বললেন, খুনের দিন অবশ্য অনেককেই বগলে স্কি আর স্কি পোল নিয়ে হোটেল লনে সবখানে ঘুরে বেড়াতে দেখেছি আমরা। তখন তো সবাই ভীষণ উত্তেজিত ছিল। হ্যাঁ স্যার, আমি তো সবাইকে তাড়া দিয়ে সেট জমা নিয়েছিলাম। তাহলে সেই সময় কেউ তার স্কি সেট নিয়ে নিজের ঘরে ঢুকলেও আমরা অতটা লক্ষ্য করিনি, তাই না? ধ্রুব বলল, ঠিক বলেছেন, আমিও তো স্কি শুদ্ধ অফিসে গিয়ে ঢুকেছিলাম, এবং কেউ জমা না দিলেও শের সিং টের পাইনি। শের সিং চিন্তিত মুখে বলল, হ্যাঁ তাও সম্ভব। কর্নেল সোজা হয়ে বসলেন হঠাৎ। কিন্তু শের সিং, তার পরদিন কি কেউ তোমাকে স্কি সেট জমা দিতে গিয়েছিলেন, মানে গতকাল? না স্যার। তুমি একবার দেখবে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সবার সেট জমা করেছে কিনা। এক্ষুনি দেখে আসছি, বলে শের সিং বেরিয়ে গেল। ডাইনিং হলে সবাই লাঞ্চে যাচ্ছে। তখন শ্রীনগর থেকে বিশেষ তদন্ত কমিটি এসে গেছে জানা গেল। বিশেষজ্ঞরা এসেছেন সরেজমিনে তদন্তে। ললিতা ও সঞ্জয়ের অভিভাবকরা উচ্চবর্গীয় মানুষ, মন্ত্রিসভা অবধি কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা আছে তাদের। পুলিশের গোয়েন্দা ও ফরেন্সিক বিভাগ শশব্যস্তে দৌড়ে এসেছে। দুগালও এসেছে ওদের সঙ্গে। বিকেলে কর্নেল ইউসুফ তেঙের কাছে একটা অদ্ভুত খবর জানতে পারলেন। ললিতার বদ্ধ দাঁতের ফাঁকে এক চিলতে চামড়া পাওয়া গেছে। সে চামড়া খুনির গায়ের। তার মানে ললিতা খুনির শরীরের কোথাও কামড়ে ধরেছিল নিজেকে বাঁচাতে। কিন্তু কোন অংশের চামড়া হতে পারে? সারা শরীর তো পুরো পোশাকে ঢাকা ছিল সকলের। বিশেষজ্ঞদের মতে চামড়াটা খুনির কাঁধ বা গলার, কারণ শরীরের ওই অংশে মাত্র একটা স্কার্ফ জড়ানো ছিল। চামড়াটা মুখেরও হতে পারে, তবে এ বিষয়ে ওদের মধ্যে মতভেদ আছে। তাছাড়া চামড়ায় যে রক্ত পাওয়া গেছে তা ললিতার নয়। রক্ত বিশ্লেষণ করে দেখেছেন ওরা, ও রক্ত অন্য গ্রুপের। তাহলে খুনির গলায় বা ঘাড়ে ক্ষতচিহ্ন থাকবেই। এখানে কারো গলা বা ঘাড়ে সেই ক্ষতচিহ্ন আছে? পুলিশ কি এবার প্রত্যেকের শরীর হাতড়াবে? শ্রীবাস্তবের দুর্ভাগ্য। ধ্রুব দৌড়ে এলো কর্নেলের কাছে। শের সিং সোনালীকে পাহারা দিচ্ছে। ধ্রুব চুপি চুপি বলল, কর্নেল, আমারই ধারণা সঠিক প্রমাণিত হয়েছে। শ্রীবাস্তবের গলা আর চোয়ালের মধ্যে একটা টাটকা কাটা দাগ রয়েছে, প্লাস্টার করা ছিল। আশ্চর্য, আমরা তো সবাই দুদিন থেকে ওর প্লাস্টারটা দেখেছি, কিচ্ছু টের পাইনি। বলো কি? কর্নেল নিরাসক্তভাবে বললেন, হ্যাঁ, ওকে তো গোড়া থেকেই পুলিশ সন্দেহ করে রেখেছিল। সব খোঁজ খবর করার পর ডিটেকটিভ অফিসারদেরও সন্দেহ ওর ওপর গিয়ে পড়ে। তারপর ওর প্লাস্টারটাই ওকে খেলো। ওকে কি অ্যারেস্ট করলো খুনের দায়ে? বলেন কি, হাতে হাত করা পরিয়ে দিয়েছে, এক্ষুনি নিয়ে যাবে। কত চিহ্নের জন্য? আশ্চর্য তো। আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না কর্নেল। এতে আশ্চর্যের কি আছে? শ্রীবাস্তব কি কৈফিয়ত দিল ক্ষতচিহ্নের? আবার সেই গোয়েন্দাগিরি। ব্যাট মামা, আপনি ওসব ছাড়ুন তো এবার। শ্রীবাস্তব খুন করে ধরা পড়েছে, চুকে গেল। না সোনালি, প্লিজ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শের সিং পট হাতে ঢুকলো। সোনালি বলল, এত শিগগির পাওয়া গেল? শের সিং বলল, নিচে যোগ্য হচ্ছে যে, সব সময় কপি তৈরি রাখতে হচ্ছে। অফিসাররা যাবার আগে গরম হয়ে বেরোতে চান কিনা। ধ্রুব এলো এই সময়। কর্নেল বললেন, ধ্রুব বসো, দিস ইজ আ সিরিয়াস কনফারেন্স। ধ্রুব হাসল। কনফারেন্স কিসের? হত্যা রহস্যের। কর্নেল গম্ভীর মুখে বললেন, শের সিং মাই বয়, প্লিজ একবার পুলিশ অফিসার মিস্টার ইউসুফকে খবর দেবে। তার সঙ্গে আমার কথা হয়েছে, খবর দিলেই আসবেন। শের সিং বেরিয়ে গেল তক্ষুনি।
সোনালি কফি ভাগ করে দিতে দিতে বলল, মামা আপনি বড্ড গোলমেলে মানুষ। হত্যা রহস্য দিব্যি সমাধান করলো পুলিশ। বাই দা বাই ধ্রুব, শ্রীবাস্তব সাহেবের পায়ের জখম নিশ্চয়ই মিথ্যে তাহলে? এখনো সেটা জানা যাচ্ছে না, ডাক্তারি পরীক্ষা হলে ধরা পড়বে। বারে, তাহলে ওকে ধরলো যে? গালের নিচে ক্ষতচিহ্নই তো বড় প্রমাণ। ললিতার দাঁতের কামড়ে যে চামড়া পাওয়া গেছে। সোনালি হাত তুলে থামালো ওকে, ভুরু কুচকে বলল, ললিতা খুনিকে কামড়ে দিয়েছিল? তার দাঁতে খুনির চামড়া আছে সবাই জেনেছে, কিন্তু ক্ষতচিহ্ন থাকলেই যে সে খুনি হবে? বলতে বলতে হঠাৎ থেমে গেল সোনালি। তার মুখটা কেমন বদলে গেল, উত্তেজিত দেখালো তাকে। বিড়বিড় করে বলল, ললিতা কামড়েছিল? ক্ষতচিহ্ন? কর্নেল ওর দিকে স্থির দৃষ্টে তাকিয়েছিলেন। সোনালি সোনালি লাফিয়ে উঠল, মামা মামা আমি বুঝতে পেরেছি কেন খুনি আমাকে গত রাতে খতম করতে চাইছিল। ধ্রুব হাঁ করে রয়েছে। কর্নেল বললেন, কেন? আমি তার গলায় একপাশে পিঠের দিকে একটা ক্ষত চিহ্ন দেখতে পেয়েছিলাম। সুদ হলে সে আমাকে বলেছিল স্কি করতে গিয়ে গাছের শুকনো ডালের খোঁচা লেগেছিল। মামা আশ্চর্য, ভারী আশ্চর্য। কিন্তু কর্নেল বললেন, কে সে? সোনালি স্তম্ভিত মুখে বলল, কিন্তু তা তো অসম্ভব। মানে ও কেন সঞ্জয় বা ললিতাকে খুন করবে? তার নাম বলো সোনালি। ধ্রুব বিরক্ত মুখে বলল, বড্ড জট পাকাতে ওস্তাদ। সোজা বলো না বাবা, শ্রীবাস্তব না মিস্টার প্রসাদ না মিস্টার ভেঙ্কটেশ না মিস রিটা না মিস প্রভাবতী? তোমাকে তো সবার সঙ্গে দেখেছি আড্ডা দিতে। সোনালি কড়া মুখে বলল, তুমি থামো। কর্নেল সস্নেহে বললেন, সোনালি তার নাম কি? বলছি। বলে সোনালি হেঁট হয়ে কফির কাপ ওর হাতে এগিয়ে দিল। ওরা একটু পরেই নিচে নামলো। রিস্তা ক্যাম্পের পুলিশ অফিসার ইউসুফ তেং দৌড়ে গিয়ে গেটের কাছে ডিটেকটিভ অফিসারটির কানে কিছু বললেন। পুলিশের গাড়ি সবে স্টার্ট দিতে যাচ্ছিল, চুপচাপ দাঁড়িয়ে রইল। গাড়িটি প্রিজন ভ্যান নয়, স্টেশন ওয়াগন। তার মধ্যে শ্রীবাস্তব বন্দী। দুজন সশস্ত্র সেপাই তার দুপাশে বসে রয়েছে। ডিটেকটিভ অফিসার কর্নেলের সঙ্গে কিছু পরামর্শ করলেন। একটু তফাতে লনের উপর ভিড় করে ট্রেনিং সেন্টারের লোকজন দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। তাদের মধ্যে সোনালিও রয়েছে। রিটা মবলঙ্করের কাঁধে তার হাত। সোনালি কেবল রিটাকে চাপা গলায় হেসে হেসে কিছু বলছে। রিটাও হাসছে, তবে নিঃশব্দে। খুনি চালান যাচ্ছিল। হঠাৎ কি কারণে অফিসাররা আবার ব্যস্ত হয়ে পড়লেন এবং ফিসফিস করে কি পরামর্শ করছেন। সবাই তা দেখে বিস্মিত এবং কৌতূহলী। ওরা আরো অবাক হলো। বন্দী শ্রীবাস্তবকে গাড়ি থেকে নামানো হচ্ছে। কি ব্যাপার? গুলাব সিং ভিড়ের দিকে আসছিল। সোনালি তাকে জিজ্ঞেস করলো, কি হলো মিস্টার সিং? আপনাদের আসামিকে নামানো হলো যে গাড়ি থেকে, চালান দিচ্ছেন না? গুলাব সিং অকারণে গলা চড়িয়ে ঘোষণা করলেন, এইমাত্র ওয়ারলেসে খবর এসেছে রাস্তায় ধস নেমেছে, গাড়ি যাবে না। স্কিয়াররা হইচই করে উঠল। সর্বনাশ, তাহলে সব ফিরে যাবে কেমন করে? আগামীকাল সকালে সবাই যে যার জায়গায় ফিরে যাওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। অনেকে বোচকা বুচকি বেঁধে ফেলেছে ইতিমধ্যে। আরে অভিশপ্ত স্কি কেন্দ্রে এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই কারো। হঠাৎ রাস্তায় ধস নামার দুঃসংবাদে সবাই উত্তেজিত হয়ে উঠেছিল। ধস কোন জায়গায় নেমেছে, কত মাইল এবং শিগগির রাস্তা মেরামত করার সম্ভাবনা আছে কিনা, এইসব প্রশ্নের উত্তর দিতে দিতে গুলাব সিং প্রায় কোণঠাসা হয়ে পড়ল। তাকে ঘিরে স্কিয়ারদের ভিড় হোটেলে গিয়ে ঢুকল। এতক্ষণ কর্নেল ইউসুফ তেং, ডিটেকটিভ অফিসার মিস্টার রাঘবন, ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর শর্মা, ধ্রুব চৌধুরী আর স্কি ট্রেনিং সেন্টারের কর্তা মিস্টার দুগাল আর একটা ভিড় করে বাইরে গেটের কাছে কথা বলছিলেন। সেপাইরা কাকেও সেদিকে এগোতে দিচ্ছিল না। এখন ওরা সবাই অফিসে গিয়ে ঢুকলেন। শ্রীবাস্তবকে আবার অফিস ঘরে নিয়ে গিয়েছিল পুলিশ। হঠাৎ দেখা গেল সে ক্রাচে ভর করে করিডর পেরিয়ে ডাইনিং হলের দিকে চলেছে। স্কিয়াররা আরেক দফা অবাক হলো। তারা গুলাব সিংকে ঘিরে ইতিমধ্যে ডাইনিং হলে ঢুকেছে। কফি খাওয়া চলছে চূড়ান্তভাবে। শ্রীবাস্তব ঢুকে বলল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সবাই মুক্তাকতাকি করতে লাগলো। হলে তখন অগাধ স্তব্ধতা। কেবল সোনালি জনন্তীকে মুখ টিপে হেসে একবার শের সিং এর দিকে কটাক্ষ করল। শের সিং সবসময় তার কাছে কাছে ঘুরছে, কর্নেল আর ধ্রুবর নির্দেশে। শ্রীবাস্তব বলল, আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন আমাকে ওরা হঠাৎ ছেড়ে দিলেন দেখে, তাই না? হ্যাঁ, এখন আমি আপনাদের মতনই একজন মুক্ত মানুষ। কেউ টু শব্দটি করছে না। শ্রীবাস্তবের ঠোঁটের কোনায় অদ্ভুত একটু হাসি ফুটে উঠল।
সে বক্তৃতার ঢঙে গম্ভীর এবং উদ্যত্ত গলায় ফের বলতে থাকলো, মাননীয় ভদ্রমণ্ডলী এবং ট্রেনিং সেন্টারের সহকর্মী বন্ধুগণ, পাপ কখনো চাপা থাকে না। বাইবেলে বলা হয়েছে, পাপের বেতন মৃত্যু। আমি কোনো পাপ করিনি বলেই ঈশ্বরের করুণায় এখন আমি মুক্ত মানুষ। ভিড় থেকে লিফটম্যান বলে উঠল, মিস্টার শ্রীবাস্তব, আপনি কিন্তু 8 নম্বর রুমের ইলেকট্রিক লাইন নিজের হাতে কেটে রেখেছিলেন, মেঝে ফুটো করেছিলেন নিচের ঘরে মিস টোডমলের বিছানায় লক্ষ্য রাখবার জন্য। আমি নিজের চোখে আপনাকে এসব করতে শুধু দেখিনি, আমার মুখোমুখি ধরাও পড়েছিলেন। আপনার সৌভাগ্য যে পুলিশকে এখনো তা বলিনি। বলে সে অদ্ভুত মুখভঙ্গি করে হেসে উঠল। শ্রীবাস্তব একটু ঘাবড়ালো না, বলল, খুব সত্যি টেন্ডুলকার, তুমি একটুও মিথ্যে বলোনি। তোমার মুখ চাপা দেওয়ার জন্য তোমাকে আমি প্রচুর টাকা ঘুষও দিয়েছি, সেটা ভুলে যেও না। লিফটম্যান টেন্ডুলকার বিকৃত মুখে বলল, আপনার টাকা আমি এখনই ফেরত দিতে প্রস্তুত আছি স্যার, চান তো এক্ষুনি দিয়ে দেবো। শ্রীবাস্তব হঠাৎ গর্জে উঠল, টেন্ডুলকার, ললিতা টডমল আমার বাগদত্তা স্ত্রী, ওই বাচ্চাল শুয়োরের বাচ্চা সঞ্জয় ওয়ারেকার তার পিছনে জোকের মতো ঘুরত। তাই আমি 8 নম্বরের মেঝের ফুটো দিয়ে রিভলভারের নল তৈরি রাখতে চেয়েছিলাম। যদি তাকে ললিতার বিছানায় দেখতে পাই তাহলে গুলি করে মারব, কিন্তু সে সুযোগই পেলাম না। টেন্ডুলকার বলল, পরে তো পেয়েছিলেন স্কিপল বিধিয়ে। শ্রীবাস্তব আরো জোরে চেঁচিয়ে উঠল, শাট আপ মিথ্যাবাদী, আমি নিজের চোখে দেখেছি। টেন্ডুলকার হেসে উঠল, কি কি? একটু এগিয়ে এলো শ্রীবাস্তব তার দিকে। টেন্ডুলকার দমল না, নির্বিকার ভাবে বলল, হ্যাঁ, আমি আপনাকেই লাফ দিয়ে মিস টোডমলের পাশে বসতে দেখেছি হুইল চেয়ারে। তারপর একটা মাত্র পোল নিয়ে আপনি বাঁধের নিচেকার জঙ্গলে স্কি করে স্টোরের দিকে যাচ্ছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম। তারপর দৌড়ে গিয়ে আপনাকে ধরে ফেললাম। আপনি আবার আমাকে মোটা টাকা বকশিসের লোভ দেখালেন। তারপর হল খুব স্তব্ধ। দরজার ওপাশে কর্নেল, ধ্রুব, মিস্টার দুগাল আর ডক্টর শর্মা প্রমুখ অফিসাররা এসে দাঁড়িয়ে রয়েছেন কখন। এবার দেখতে পেল সবাই। শ্রীবাস্তবের মুখটা আস্তে আস্তে লাল হয়ে গেল, কিন্তু সে প্রচন্ড চেষ্টায় নিজেকে শক্ত রেখে বলল, সত্যি নাকি টেন্ডুলকার? তাহলে তো দেখছি তুমি একজন জব্বর প্রত্যক্ষদর্শী, একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী তুমি। কিন্তু কই, তুমি তো পুলিশকে এসব তথ্য জেরার সময় জানাওনি। বলেছো নাকি যে তুমি চিনতে পারোনি সেই এক পোলোওয়ালা স্কিয়ারকে? কেন টেন্ডুলকার? মোটা টাকা পাবার প্রতীক্ষায় ছিলে বলে? বেশ চমৎকার। তাহলে এখনই বা বলছো কেন? টাকা আমি দিইনি তাই কেমন? শ্রীবাস্তব একটু হাসল, ঠোঁটের কোনায় বিদ্রুপ। টেন্ডুলকার, পুলিশ এখন আমাকে বেকসুর খালাস দিয়েছে। তুমি যতই আমার নামে মিথ্যে সাক্ষী দাও, জিজ্ঞেস করো ওদের, ওরা আমাকে আর গ্রেপ্তার করতে রাজি নন। কারণ জানো না, হঠাৎ ওরা এখন মারাত্মক প্রমাণ পেয়েছেন, যাতে খুনিকে স্পষ্ট জানা গেছে। টেন্ডুলকারের মুখ সাদা হয়ে গেল হঠাৎ। অস্ফুট স্বরে বলল, কে কে খুনি? যাকে তুমি বাঁধের নিচেকার জঙ্গলে সেদিন খুনের পরই দেখতে পেয়েছিলে। সে তো আপনি। চুপ মিথ্যাবাদী। মানে আপনাকে তাড়া করে ধরে ফেললুম কারণ আপনার একটা মাত্র স্কি পোল এবং সেটা বারবার বাস্কেট থেকে খুলে যাচ্ছিল, তাই জোরে এগোতে পারছিলেন না। তাছাড়া গাছের কাটা গুড়ি বরফের টিপির মতো ছড়িয়ে থাকার দরুন আপনার স্কি বাধা পাচ্ছিল, আছাড় খাবার উপক্রম হচ্ছিল আপনার। তারপর আপনার কাছাকাছি যেতেই আপনি বকশিসের লোভ দেখালেন। শ্রীবাস্তব খেপে গিয়ে বলল, মিথ্যা মিথ্যা কথা। টেন্ডুলকার দমল না। মিথ্যা কথা কেন? ঠোঁটে আঙুল রেখে ইশারায় চুপ করতে বললেন না? তারপর স্কি পোলটা গায়ে ঠেক রেখে ধোয়াতে সবগুলো আঙুল দেখালেন। তখন আমি বললাম, কত? 10 মানে? আপনি 10টা না পড়া আঙুল অনেকটা ফাঁক করে পরিষ্কার 10টা আঙুল দেখালেন। আমি বললাম 10,000। আপনি তখন মাথা দোলালেন। আমি চলে যেতে দিলাম আপনাকে, ইচ্ছে করেই দেরি করলাম, যাতে আপনি পেছনে ঘুরে নিরাপদে অফিসে পৌঁছতে পারেন। শ্রীবাস্তব বলে উঠল, ওহো, তাই তুমি আমাকে অফিসে ললিতার খুনের খবর দেওয়ার পর ফিসফিস করে বলেছিলে কখন পাচ্ছি স্যার? আমি ভাবলুম তোমার ছুটির কথা বলে রেখেছিলে, তাই বললাম হবে হবে পাবে। তুমি চলে গেলে। আসলে আমি দুগাল যে ফিরে আসার পর ছুটি দেওয়া সম্ভব হতে পারে ভেবে ও কথা বলেছিলাম। আশ্চর্য তো। ভিড় থেকে শের সিং প্রশ্ন করল, টেন্ডুলকার, মিস্টার শ্রীবাস্তব তাহলে জঙ্গলে বকশিসের লোভ দেখানোর সময়
তোমার সঙ্গে মুখে কথা বলেননি, ইশারায় বলেছিলেন, তাই না? টেন্ডুলকার মাথা দোলালো। হ্যাঁ, অত ঠান্ডায় তখন দাঁত কাঁপছে। শের সিং বলল, তাহলে কেমন করে জানলে যে উনি শ্রীবাস্তবজি? টেন্ডুলকার রেগে গেল। তোমার মতো বুদ্ধু নাকি আমি? আগের রাতে 8 নম্বরে ফুটো দিয়ে ললিতাজিকে দেখার সময় ওকে হাতে নাতে ধরেছি। ঘরে ফিরে 50 টাকা বকশিস দিয়েছেন, আর পরে সকালে ললিতাজি খুন হলেন, আর আমি ওই অবস্থায় দেখতে পেলাম আগাগোড়া। আমি তো বুঝেই নিলাম লোকটা কে। এতে আবার কথা বলা লাগে নাকি? শের সিং বলল, তুমি 8 নম্বর রাতের বেলায় তাহলে ওকে ফলো করেছিলে কেন টেন্ডুলকার? 8 নম্বরের ইলেকট্রিক লাইনে ফিউজ বক্স খুলতে দেখেছিলাম, মেঝে ফুটো করতেও দেখেছিলাম। তখনই সন্দেহ হয়েছিল কেন উনি এমন করছেন। শ্রীবাস্তব গুম হয়ে পড়েছিল। এবার বলল, স্কিয়াররা পোশাক পরে যখন বেরোয় তখন তাদের তুমি চিনতে পারো? তাহলে তোমার কি ভেতরে রাখার আরেকটা চোখ আছে টেন্ডুলকার? আলবাত। এ লাইনে এত বছর কেটে গেল, পোশাকে ঢাকলে কি হবে? ভঙ্গি দেখেই চিনতে পারি পোশাকের ভিতরে কে আছে। টেন্ডুলকার সগর্বে হাসল। ললিতার পাশে হুইল চেয়ারে যে উঠে বসেছিল তার ভঙ্গি নিশ্চয়ই লক্ষ্য করেছিলে? নিশ্চয়ই, সে আমি। পোল যখন বেঁধালেন তখন আপনার চেয়ার সবে আমার ডান দিকে পাহাড়ের ওপর কাত হয়েছে। স্পষ্ট দেখলাম ব্যাপারটা, স্বয়ং আপনি বলেই মুখ বন্ধ করে থাকলাম। কিন্তু টেন্ডুলকার, আমাদের নিয়ম আছে কোনো ইনস্ট্রাক্টরের পাশে শুধু ট্রেনি স্কিয়ারই চাপবে। ললিতা নিজে একজন ইনস্ট্রাক্টর, সে তার পাশে আমার মতো একজন ইনস্ট্রাক্টরকে চাপতে অ্যালাউ করবে কেন? লাইনে দাঁড়ানোর সময় তো সে আপত্তি করবে। বিশেষ করে সবাই জানে তখন তার সঙ্গে আমার ভীষণ মন কষাকষি চলছে। সে আমাকে পাশে নিতে ওই দুটো কারণেই চাইবে না, লাইন থেকে সরে দাঁড়াবে। টেন্ডুলকার বলে উঠল, কি বলেন স্যার? অত বরফ পড়া রোঁয়া, বাতাস বইছে জোরে, কনকনে ঠান্ডা, তার মধ্যে কে কার দিকে লক্ষ্য রাখে? লক্ষ্য রাখাটা জরুরি, কিন্তু ট্রেনিং স্কিয়ারের জীবন মরণ নির্ভর করে পাশের ইনস্ট্রাক্টরের উপর। তার সাহায্য ছাড়া চলে না। কি মুশকিল! পোশাকে আগাগোড়া ঢাকা, সবাই নাক পর্যন্ত স্কার্ফ জড়ানো, চোখে গগলস। পুরুষ না মেয়ে তাই চেনা যায় না। তো মিস টোডমল কেমন করে জানবে কে তার পাশে দাঁড়িয়ে আছে? ঠিক বলেছ, ললিতা তো তোমার মতো ঝানু নয় যে ভঙ্গি দেখে চিনবে কে তার সহযাত্রী। ব্যঙ্গ হেসে উঠল শ্রীবাস্তব। কিন্তু তুমি ঠিক চিনেছিলে। আচ্ছা প্রিয় লিফটম্যান সাহেব, যদি এখন সব স্কিয়ার ইনস্ট্রাক্টরদের পোশাক পরে লাইনে দাঁড় করানো হয়, তুমি চিনতে পারবে? লিফটম্যান টেন্ডুলকার মাথা নেড়ে বলল, তার গ্যারান্টি দিতে পারি না। আমি যার যার চলাফেরার ভঙ্গির সঙ্গে খুব পরিচিত, তাদের শনাক্ত করতে পারি। যেমন আপনাকে তো বেশি করেই পারি। এতক্ষণে কর্নেল দরজা থেকে সরে এসে বললেন, মাই অনারেবল ফ্রেন্ড টেন্ডুলকার, আপনাকে গোটা কত প্রশ্ন করতে চাই। লিফটম্যান বিব্রত মুখে তাকালো ওর দিকে। এই কর্নেল ভদ্রলোকের প্রতি তার বরাবর কেমন অদ্ভুত ভীতি আছে। ভিড় থেকে অনেকেই বলে উঠল, করুন করুন। রিটা মবলঙ্কর সোনালির কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল। হেসে সোনালিকে বলল, ভেরি ইন্টারেস্টিং জেন্টেলম্যান, তাই না মিস সেন? সোনালি জবাবে শুধু হাসল। কর্নেল বললেন, আচ্ছা মিস্টার টেন্ডুলকার, ভঙ্গি দেখে চেনার কথা বলছিলেন, নিশ্চয়ই সেগুলো ব্যক্তি বিশেষের বিশেষ বিশেষ ভঙ্গি? টেন্ডুলকার মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার। শ্রীবাস্তবজির কি কি বিশেষ ভঙ্গি বলতে পারেন যা দেখে ওকে অন্যের থেকে স্পষ্টত আলাদা করা যায়? টেন্ডুলকার যেন মুখস্থ বলে দিল, উনি লাইনে দাঁড়ানোর সময় বাঁ হাতে স্কি পোল বগল দাবা রাখেন, ডানটার হাতল বাড়িয়ে সামনে উঁচিয়ে রাখেন। তাছাড়া আরও অনেক আছে। স্কি করার সময় উনি কখনো স্পিড দেবার মুখে হাঁটু দুমড়ে বসেন না, একটু ঝুঁকে পড়েন মাত্র। এরকম কেউ করে না। তবে সব থেকে ওর বিশেষ ভঙ্গি হলো লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে চারিদিকে মুখ উঁচু করে তাকানো। তাহলে ঠিক এইসব ভঙ্গি সেদিন লাইনে এবং পরে জঙ্গলে সেই স্কিয়ারের মধ্যে লক্ষ্য করেছিলেন? আলবাত। আর কার কার বিশেষ ভঙ্গির সঙ্গে আপনি পরিচিত? দুগালজির, তারপর ইন্সট্রাক্টর মিস্টার গুপ্তা আর মিস প্রভাবতী নিরালার। স্কিয়ারদের মধ্যে সামান্য দুই একজনের, যেমন মিস্টার প্রসাদ, মিস মবলঙ্কর, মিস্টার ভেঙ্কটেশ। এরা এবার নতুন স্কিয়ার? প্রসাদজি আর ভেঙ্কটেশজি আগের বছরে এসেছিলেন, একেবারে আনাড়ি নন। মিস মবলঙ্কর এবার নতুন আনাড়ি, প্রথম দিনই অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলেন প্রায়।
কর্নেল হাসলেন। ভিড়ের অনেকেই রিটা মবলঙ্কের দিকে তাকিয়ে হেসে উঠল। রিটা অপ্রস্তুত মুখে বলল, আমি সার্কাসের মেয়ে, কিন্তু স্কিতে একেবারে যাকে বলে আই ওয়াজ বর্ন ইস্টারডে। টেন্ডুলকার রিটার দিকে তাকিয়ে বলল, উনি পোশাক পরলেই হোঁচট খান আর স্কি পোল ধরে থাকেন ঠিক এইভাবে। বলে সে ভঙ্গি দেখিয়ে দিল। আরো হাসি শোনা গেল চারপাশে, কেবল শ্রীবাস্তব গম্ভীর। টেন্ডুলকার ফের বলল, আর যখন ঝাঁপ দেবেন তখন দেখে মনে হয় সে পাখি হয়ে যাচ্ছেন, দুটো স্কি পোল একেবারে দুপাশে ছড়িয়ে। রিটার চোটে মোটে উঠল। দিস ইজ ক্যারিকেচার, ইট শুড নট বি অ্যালাউড। তারপর হনহন করে বেরিয়ে গেল। কর্নেল বললেন, আচ্ছা টেন্ডুলকার, কোনো স্কিয়ার ইন্সট্রাক্টর যদি অবিকল শ্রীবাস্তবজির ভঙ্গিতে লাইনে দাঁড়ায়, চেয়ারে ওঠে কিংবা স্কি করতে থাকে, তুমি তাহলে নিশ্চয়ই শ্রীবাস্তবজি বলে ভুল করবে। টেন্ডুলকার ভেবে একটু ইতস্তত করে বলল, ভুল হতে পারে স্যার, তা হওয়া স্বাভাবিক, স্বীকার করছি। ভালো করে ভেবে বলো। হ্যাঁ, ভুল হবেই, কিন্তু কোনো কিন্তু নয়, স্পষ্ট বলো ভুল হবে কি না। হবে স্যার। বেশ, সেদিন যদি অন্য কেউ ললিতাকে। টেন্ডুলকার উত্তেজিতভাবে বাধা দিয়ে বলল, অন্য কেউ নয় স্যার। কেন অন্য কেউ শ্রীবাস্তবজি ভঙ্গি নকল করবে? নকল করবে কারণ সে খুনি এবং খুনের দায় শ্রীবাস্তবজির কাঁধে চাপাতে চায়। কিন্তু 8 নম্বর রুমে শ্রীবাস্তবজি। এবার কর্নেল বাধা দিয়ে বললেন, টেন্ডুলকার, যে তোমার মুরগির ডিমগুলো চুরি করেছে সেই যে তোমার মুরগিটাও পরে চুরি করলো, তার কি মানে আছে? স্যার, বড্ড ধাঁধায় পড়ে গেছি। তুমি যাকে স্পষ্ট আলোয় হাতে নাতে ডিম চুরি করতে দেখেছো, পরে অন্ধকারে যখন তোমার মুরগি চুরি যাচ্ছে তখন সে যে সেই চোরটাই বটে তোমার নিশ্চয়ই ধারণা হবে, তাই না? হ্যাঁ স্যার, নিশ্চয়ই তা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ওই মুরগি চোর অন্য লোকও হতেও পারে, ভেবে দেখো। তা পারে স্যার। তুমি মূলত একজন সৎ লোক টেন্ডুলকার, কিন্তু তোমার টাকার লোভ প্রচন্ড। আমি খুব গরিব মানুষ স্যার, ওয়াইলগাঁওয়ে আমার একদল পুষি আছে। বুঝতে পারছি, কিন্তু টেন্ডুলকার, ফ্যামিলি ম্যান বলেই তুমি একজন অত্যন্ত দায়িত্বশীল নাগরিক দেশের। প্রকৃত খুনিকে ধরিয়ে দেওয়া তোমার কর্তব্য। কিন্তু শ্রীবাস্তবজি যদি খুনি না হন, কে সেই খুনি? আমি আর কেমন করে জানবো স্যার? লিফটম্যান বিপন্ন মুখে তাকালো। জানো, একমাত্র তুমিই প্রত্যক্ষদর্শী, এবং তুমিই চেষ্টা করলে খুনিকে কখনো বের করতে পারবে। অবশ্য আমরা ইতিমধ্যে কিছুটা জেনে ফেলেছি। শুধু। টেন্ডুলকার আহত স্বরে বলল, আপনারা যদি জানেন কে আসল খুনি, তাহলে আমার উপর জুলুম করছেন কেন? এ জুলুম নয়, তোমার সহযোগিতা চাইছি ভাই। খুনি কে আমরা জানি, কিন্তু তাকে আইনত ন্যায্য শাস্তি পাইয়ে দিতে হলে ভারতীয় বিচার পদ্ধতি অনুসারে প্রত্যক্ষ সাক্ষ্য চাই। ফরেনসিক পরীক্ষায় যা সামান্য একটু তথ্য পাওয়া যেতে পারে, তা অনেক সময় পারিপার্শ্বিক সাক্ষ্যের জোর থাকলেও প্রমাণ করা অনিশ্চিত হয়ে পড়ে। তাছাড়া এক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী যখন একজন পাওয়ার সম্ভাবনা, তখন সে চেষ্টা আমরা ছাড়তে চাই না টেন্ডুলকার। টেন্ডুলকার বিপন্ন মুখে একটু চুপ করে থেকে বলল, কিন্তু আমার সব গুলিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তুমি অভিজ্ঞ মানুষ, ব্যক্তি বিশেষের বিশেষ বিশেষ ভঙ্গি লক্ষ্য করার প্রবণতা তোমার আছে, তাই বলছি তুমি ভালো করে স্মরণ করো তো টেন্ডুলকার। খুনি অবশ্যই শ্রীবাস্তবজির ভঙ্গি নকল করেছিল, কিন্তু তাহলেও তোমার দৃষ্টি এড়ানো কঠিন মনে করি। লিফটে চড়ার আগে থেকে জঙ্গলে মুখোমুখি হওয়া অবধি সেই স্কিয়ারের আর কি বিশেষ ভঙ্গি লক্ষ্য করেছিলে স্মরণ করো, দেখবে ঠিক মনে পড়ে যাবে, চিনতেও পারবে। টেন্ডুলকার তাকালো কর্নেলের দিকে। হ্যাঁ, জাস্ট থিঙ্ক। টেন্ডুলকার মুখ নামিয়ে মেঝে দেখতে দেখতে ফের মুখ তুলে তাকালো। ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, থিঙ্ক। টেন্ডুলকার দুটো মুঠো পাকিয়ে নিচে তাকালো, ফের মুখ তুলল। ইয়েস টেন্ডুলকার। হঠাৎ টেন্ডুলকার লাফিয়ে উঠল, উত্তেজিত হয়ে বলল, স্যার, লাইনে দাঁড়ানোর সময় একবার কি দুবার স্কিয়ার ডান পায়ের স্কি ঘষেছিল মাটিতে। নেক্সট। জঙ্গলে স্কি করে যাবার সময়। হঠাৎ থামলো সে। হ্যাঁ বলো। জঙ্গলে স্কি করে যাবার সময় মাথাটা সামনে পেছনে দোলাচ্ছিল। এই ভঙ্গি কার টেন্ডুলকার? তুমি আগে কনভিন্সড হও নিজে, এক্ষুনি বলো না। টেন্ডুলকার চারপাশের মুখগুলো দেখে নিয়ে বলল, সবার সামনে বলবো স্যার? না না, তুমি আর কানে কানে বলো। কর্নেল প্রায় চেঁচিয়ে উঠলেন। টেন্ডুলকার কর্নেলের কানের কাছে মুখ আনলো।
রাত 12টা। লিফটম্যান টেন্ডুলকর তার নিজের ঘরে শুয়ে রয়েছে। তার দরজায় নক করল কে? টেন্ডুলকর ঘুমায়নি। সে উত্তেজিতভাবে দরজা খুলে দিল। অমনি মুখে কালো রুমাল ঢাকা একটি মূর্তি তার গলায় ফাঁস পরিয়ে হ্যাঁচকা টানে তাকে ধরাশায়ী করে ফেলল। টেন্ডুলকর জানতো এমন একটা কিছু ঘটতে পারে, কিন্তু কিভাবে ঘটবে আজ করেনি। তাই সে বেমক্কা ধরাশায়ী হয়ে গো গো করতে থাকলো। তার বুকে হাঁটু চেপে মূর্তিটা বসেছে। অমনি টর্চের আলো পড়লো খাটের তলা থেকে। দরজা ঠেলে কারা সব ঢুকে গেল হুড়মুড় করে। আওয়াজ শোনা গেল, হ্যান্ডস আপ! মূর্তিটি ঝটপট টেন্ডুলকরকে ছেড়ে উঠে দাঁড়ালো। কর্নেল এগিয়ে তার মুখে রুমাল সরিয়ে দিলেন এক টানে। গম্ভীর গলায় মিস্টার রাঘবন বললেন, রিটা মবলঙ্কর, মিস ললিতা টোডমল এবং মিস্টার সঞ্জয় ওয়ারেকারকে খুন করা এবং মিস সোনালী সেন আর এই টেন্ডুলকরকে খুনের চেষ্টার অভিযোগে আপনাকে আমরা গ্রেপ্তার করলাম। মিস্টার গুলাব সিং, এদিকে আসুন। সেই রাত দুপুরে ডাইনিং হলে আবার ভিড় জমে গেছে। কর্নেল আগাগোড়া খুনের মডুস অপারেন্ডি ইত্যাদি খুঁটিয়ে বর্ণনা করছিলেন। রিটার গোড়া থেকেই প্ল্যান ছিল শ্রীবাস্তবের ওপর খুনের দায় চাপানোর। শ্রীবাস্তবের সঙ্গে সঞ্জয় ললিতার রেসারেসি লক্ষ্য করেছিল। তাছাড়া সম্ভবত শ্রীবাস্তব যে 8 নম্বর ঘরে ইলেকট্রিক সংযোগ ছিন্ন করে মেঝে ফুটো তৈরি করে ললিতার ঘরের লক্ষ্য রাখতে চেয়েছিল, তাও রিটা যে কোনো উপায় জেনে থাকবে। এর ফলেই রিটা আরো উৎসাহী হয়ে পড়ে। দুগাল সাহেব প্রশ্ন করলেন, কিন্তু মোটিভ কি? রিটা মবলঙ্কর কেন ওদের খুন করলো? কর্নেল বললেন, প্রণয়ের প্রতিহিংসা। সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। রিটা সার্কাসের মেয়ে, সে একজন দক্ষ স্কিয়ার। সুইজারল্যান্ডে স্কি করার প্রচুর অভিজ্ঞতা তার আছে। রিটার ব্যাকগ্রাউন্ড আমি কিছুটা জানতাম, কিন্তু সঞ্জয়ের সঙ্গে তার প্রণয়ের কথা জানতাম না। জানা গেল রিটার ঘরের কাগজপত্র হাতে। আমি গতকাল এক ফাঁকে ওর ঘরে হানা দিয়েছিলাম। রিটাকে তখন সোনালী আমারই প্ল্যান মাফিক নিজের প্রাণে ঝুঁকি নিয়ে নিজের ঘরে আড্ডা দিতে ডেকেছিল। রিটা আরেকবার চান্স নিতেই গেল। সোনালী তার ক্ষতচিহ্ন দেখেছে। তাকে না সারালে অস্বস্তিতে ভুগছিল রিটা, কিন্তু সফল হলো না শের সিং এর উপস্থিতির জন্য। এদিকে তখন রিটার ঘরে আমি সার্চ করে সঞ্জয়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আবিষ্কার করে ফেলেছি। তারপর পাতলাম এই ফাঁদ। চান্স ছিল নিতান্ত 50%। ভাবিনি যে সত্যি রিটা এভাবে হাতে নাতে ধরা দেবে, কিন্তু ও তো আজ সন্ধ্যার পর মরিয়া। সবার সামনে রাগের ছালে বেরিয়ে গেলেও আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আমি হলের বাদিকের জানালার কাছে স্পষ্ট তার ছায়া দেখতে পাচ্ছিলাম। টেন্ডুলকর যে ওকে অবশেষে চিনতে পেরেছে, এটা অনুমান করার মতো ধুরন্ধর বুদ্ধি ওর ছিল। অবশ্য ওর ঘাড়ের ক্ষতচিহ্ন সোনালী দেখে ফেলেছে, তাতে উৎকণ্ঠা ছিল প্রচন্ড। কিন্তু শ্রীবাস্তবের দাড়ি কাটতে গিয়ে ব্লেডে চেরা গাল রিটাকে বাঁচিয়ে দিয়েছিল আপাতত। শুধু একটা ব্যাপার তেমন আমল দেয়নি রিটা। স্টোরে সে তার স্কি সেট জমা না দিয়ে ঘরেই রেখেছিল, কারণ নিজের বাস্কেট পরিয়ে নিয়ে শ্রীবাস্তবের বাস্কেট পাচার করা দরকার। শের সিং খাতা দেখে এসে আমাকে জানায় একটা সেট জমা পড়েনি। এখন সেটা রিটার ঘরে পাওয়া গেল। যাই হোক, এবারকার স্কি তেমন জমলো না। আমাদের দুর্ভাগ্য, দুগালজিরও দুর্ভাগ্য। একসময় সোনালী আর ধ্রুব বেরিয়ে নিজেদের ঘরে এলো 9 নম্বরে। তারপর সোনালী বলল, ফ্যাট, আমার সব বরবাদ হলো। এই দুগালজিকে বলো না, আমরা যারা এখান থেকে স্কি করতে চাই করব। সত্যি যেতে ইচ্ছে করছে না। তাছাড়া যাবো কেমন করে? রাস্তায় ধস নেমেছে না। ধ্রুব বলল, ওটা গুলাব সিং এর বানানো, কিন্তু এই অভিশপ্ত জায়গায় আর থাকতে পারবো ভাবছো? তোমার আমার কেসও তো তাই, বলা যায় না। তোমার যদি কোনো পূর্ব প্রেমিক থাকে, তাহলে নির্ঘাত স্কিয়ার সেজে এসে আমাকে খুন করে বসবে। সোনালী বলল, না মশাই, তোমারই কোনো প্রণয়নী থাকলে এখনো বলো, সাবধান হয়ে যাব। ধ্রুব দরজা লক করে দুহাতে সোনালীকে জড়িয়ে ধরে বলল, এখানে থাকতুম, কিন্তু থাকবো না। কালই শ্রীনগর ফিরে সেখান থেকে দিল্লি, তারপর শটান ম্যারেজ রেজিস্টারের অফিসে। অন্তত খুন হলেও সান্ত্বনা থাকবে। সোনালী আমার ধর্মপত্নী তো ছিল। সোনালী বলল, এই তাহলে আমরা একটু অ্যাডভান্স ট্রায়াল হিসাবে আজ একই শয্যায় শুয়ে দেখতে পারি। ধ্রুব ওকে নিজের বিছানায় ঠেলে দিয়ে বলল, হ্যাঁ, আসলে বলো যে একা শুতে ভয় করছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের
মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।